গল্প মনের গভীরে তুমি। লেখায় মিমি রহমান। আপনার ডিভোর্স চাই? আপনি তো এটার জন্যই 4 বছর পর এত কষ্ট করে আবার ফিরে এসেছেন, তাই না? চিন্তা করবেন না, আপনি ডিভোর্স পেপার রেডি করুন। আমি সাইন করে আপনাকে মুক্ত করে দেব। কথাটা বলে চোখ বন্ধ করে চোখে জমা জলটা লুকিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আমি প্রীতি, বয়স 21 বছর। আর এখন যার সাথে কথা বলছিলাম সে আমার স্বামী, নিলয়, বয়স 27 বছর। যেদিন আমার মা বাবা আমাকে ছেড়ে তারা দেশে চলে যায় সেদিন থেকেই আমার জীবনে পাতা উল্টে যায়। আজ থেকে প্রায় 4 বছর আগে। আমি সাধারণ ছোট একটা গ্রামের মেয়ে। আমার বাবা শাহিন হাসান, তিনি ছিলেন সেই গ্রামের প্রধান। আর আমার মা শিল্পী হাসান, একজন গৃহিণী। আমি তাদের একমাত্র মেয়ে। নিলয়ের মা শায়লা খান, তিনি ছিলেন আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। আর নিলয়ের বাবা রুবেল খান আমার মায়ের মামাতো ভাই। ওই সম্পর্কে নিলয় আমার মামাতো ভাই হয়। নিলয়েরা 2 ভাই বোন। নিলয়ের ছোট আর একটা বোন আছে, নাম নীলা। নিলয়দের পরিবারও আগে গ্রামেই থাকতো, কিন্তু পরে নিলয়ের বাবা ব্যবসায় উন্নতি করার পর তারা শহরে চলে আসে। আমার মা আর নিলয়ের মা বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে তারা আমাদের ছোট থেকেই বিয়ে দিবেন ভেবে রেখেছিলেন। আজ থেকে 4 বছর আগে আমার বাবা মায়ের একটা কার অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়। তখন আমার বয়স 17 বছর আর নিলয়ের 23 বছর। বাবা মায়ের মৃত্যুর পর আমার সব আত্মীয় স্বজনরা বিভিন্ন কৌশলে আমাকে ঠকিয়ে সব সম্পত্তি তাদের করে নিতে চাইছিল। কিন্তু নিলয়ের মা সেটা হতে দিতে চায়নি। তাই বাবা মায়ের মৃত্যুর কিছু দিন পরই আমাকে তাদের বাড়ি নিয়ে আসে। নিলয়ের মা আমাকে এখানকার একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। অনেক দিন হয়ে গেছে আমি তাদের সাথেই আছি। কিছুদিন পর থেকেই নিলয়দের প্রতিবেশীরা আমাকে নিয়ে কানাঘুষা করতে লাগলো। আমি এত অল্প বয়সী একটা মেয়ে। তাদের একটা ছেলে আছে। তাদের সাথে কোনো রক্তের সম্পর্কও নেই। তবুও তাদের বাড়িতে থাকছি। এইসব বিভিন্ন আজে বাজে কথা বলতো। তার কিছুদিন পর নিলয় পড়াশোনা শেষ করে লন্ডন থেকে দেশে ফিরে। আজ 2 দিন হলো সে দেশে ফিরেছে। কিন্তু আমার এখনো তার সাথে কথা হয়নি। ছোটবেলা আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। আমরা দুজনেই খুব ভালো বন্ধু ছিলাম। কিন্তু সে দেশের বাইরে যাওয়ার পর তার সাথে আর কখনো দেখা বা কথা হয়নি। বড় হওয়ার পর আমি তাকে দেখেছি ছবিতে। দেখতে বেশ ভালোই। ফর্সা, সুন্দর, মায়াবী চেহারা, আকর্ষণীয় শরীর। হয়তো জিম করে। যে কে দেখলে পছন্দ করবে। কিন্তু সে আমাকে এখনো দেখেনি। কারণ আমি সকাল সকাল কলেজে চলে যাওয়ার পর সে খুব দেরি করে ঘুম থেকে ওঠে। আর আমি যখন কলেজ থেকে ফিরে আসি তখন সে বাড়িতে থাকে না। আর রাতেও বাড়ি ফিরে খুব লেট করে। সবকিছু ঠিকই চলছিল। কিন্তু সবটা পাল্টে যায় পরদিন দুপুরে। আমি দুপুরবেলা কলেজ থেকে বাড়ি ফিরেই দেখতে পাই বাড়ি সাজানো হচ্ছে। নিলয়ের বাবা মাও খুব ব্যস্ত। নীলা কোন ড্রেসটা পরবে সেটা নিয়ে ব্যস্ত। আমাকে দেখেই নীলা দৌড়ে এসে বলল, নীলা, ভাবি তুমি এসে গেছো? তার কথা শুনে আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। নিলয়ের মা আমার কাছে এসে আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, শায়লা, এই নে, তাড়াতাড়ি যা, গোসল করে ফ্রেশ হয়ে এই শাড়িটা পরে সুন্দর করে সাজবি। প্রীতি, ঠিক আছে, কিন্তু আন্টি কেন, কিসের অনুষ্ঠান আছে আজকে বাড়িতে? শায়লা, আজ তোর বিয়ে আমার ছেলে নিলয়ের সাথে। আর আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি, বুঝলি? প্রীতি, কি? তোমরা কি আমার সাথে কোনো মজা করছো? নীলা, না প্রীতি আপু, এইটা সত্যি, তুমি আজ থেকে আমার ভাবি হবে। প্রীতি, আন্টি তোমরা কি পাগল হয়ে গেলে নাকি?
তোমার ছেলের বউ, তাও আবার আমি? রুবেল, শায়লা, আমার মনে হয় প্রীতিকে সবটা জানিয়ে দিলেই ভালো হয়। প্রীতি, আঙ্কেল কিসের কথা বলছো? আন্টি বলো আমাকে। তারপর তারা আমার সাথে কথা বলার জন্য আমাকে নিয়ে আমার রুমে গেল। শায়লা, প্রীতি মা, তুই আমাদের ভুল বুঝিস না। আসলে আমাদের সকল প্রতিবেশীরা তোকে নিয়ে বাজে কথা বলে। আমি চাই না তোকে কেউ খারাপ ভাবুক। আর তাছাড়া তুই আর নিলয় যখন ছোট ছিলি তখন থেকেই আমি আর তোর মা ভেবে রেখেছিলাম তোরা বড় হলে তোদের দুজনের বিয়ে দেব। তো আমার মনে হয় এটাই সঠিক সময়। প্রীতি, আঙ্কেল আন্টি কি বলছো তোমরা এইসব? পাড়ার লোকেরা কি বলছে তুমি এইটা নিয়ে পড়ে আছো? আর নিলয় আর আমি এখনো একে অপরকে দেখিনি। আমাকে না দেখে সে কেন আমাকে বিয়ে করবে? তার তো নিজের পছন্দ বলতে কিছু আছে। আর আমার বয়সী বা এখন কত? তাছাড়া আমি তোমার ছেলের যোগ্যও না। শায়লা, প্রীতি কি উল্টা পাল্টা ভাবছিস? কে বলেছে তুই ওর যোগ্য না? তুই কি কম সুন্দর নাকি? তোকে আমার নিলয়ের সাথে বেশ মানাবে। আর ওর পছন্দের কথা তোকে ভাবতে হবে না। আমরা ওর সাথে কথা বলে ওকে রাজি করিয়েছি। প্রীতি, কিন্তু সে তো এখনো আমাকে দেখিয়েনি। তাহলে কি করে রাজি হলো? সে কি মন থেকে বিয়েটাতে রাজি হয়েছে? শায়লা, তুই এইসব নিয়ে এত চিন্তা করিস না। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। এখন রাজি হয়েছে, কিছুদিন পর আবার তোর সাথেও মানিয়ে নিবে। প্রীতি, কিন্তু আন্টি। রুবেন, প্রীতি, তোমার আন্টি ঠিকই বলছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এইসব নিয়ে এত ভেবো না। যাও এখন রেডি হয়ে নাও। তারপর আমি তাদের কথা ফেলতে পারিনি। শাড়ি পরে রেডি হয়ে নিই। তেমন বেশি কোনো আয়োজন করা হয়নি। ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। শুধু নিলয়দের কিছু আত্মীয় স্বজন এসেছে। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের বিয়েটা পড়ানো হয়ে যায়। সারাদিন পার হয়ে রাত হয়ে গেছে। নিলয়কে নাকি কেউ খুঁজে পাচ্ছে না। আমি সবার সাথে ড্রয়িং রুমে বসে আছি। মা আমার পাশে বসে আছে। একটু পর নীলা দৌড়ে এসে বলল, নীলা, মা, ভাইয়ার ঘরে তো তার কোনো কিছুই নেই। তার জামা কাপড় সব হয়তো সে সাথে করে নিয়ে গেছে। নীলার কথা শুনে সবাই নিশ্চুপ হয়ে গেল। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, প্রীতি, নীলা আমাকে একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দিবে? তোমার ভাইয়া এই বিয়ে করতে চায়নি, তাই না? হয়তো তাই সে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। নীলা, আসলে ভাবি ভাইয়া। প্রীতি, নীলা শুধু হ্যাঁ বা নাতেই উত্তর দাও। নীলা, না। আসলে ভাইয়া প্রথম থেকেই বিয়েটা করতে চায়নি। মা ভাইয়াকে জোর করেছে বিয়ের জন্য। মা ভাইয়াকে কসম দিয়েছিল বলে ভাইয়া বাধ্য হয়েছে বিয়েটা করতে। নীলার কথা শুনে আমি মায়ের দিকে তাকাতেই মা আমাকে ধরে কান্না করে দিয়ে বলল, শায়লা, প্রীতিমা, আমি শুধু চেয়েছিলাম তোকে আমার ছেলের বউ করে রাখতে। তাই আমি এমনটা করেছি। কিন্তু তুই চিন্তা করিস না। নিলয় ঠিক ফিরে আসবে। বিশ্বাস কর, ও এমন করছে কারণ ও এখনো তোকে দেখেনি, তাই। তোকে একবার দেখলে সব ঠিক হয়ে যাবে। মায়ের কথার মাঝেই বাবার কল বেজে ওঠে। রুবেল, নিলয় কল করেছে। আচ্ছা চুপ করো, দেখি কোথায় আছে ও। শায়লা, স্পিকার অন করে কথা বলো। বাবা স্পিকার অন করে কলটা রিসিভ করলো। অন কল। রুবেল, নিলয় কোথায়? তুমি বাড়িতে সবাই তোমাকে খুঁজছে। ধমক দিয়ে। নিলয়, বাবা, আই এম সরি, আসলে আমি ফিরে যাচ্ছি। রুবেল, কি? মানে কোথায় যাচ্ছ তুমি? নিলয়, বাবা, আমি লন্ডন ফিরে যাচ্ছি। আমি জানি আমার এই সিদ্ধান্তে তোমরা সবাই রাগ করবে, কিন্তু আমার কিছু করার নেই।
আমি মায়ের কথায় এই বিয়েটা করতে বাধ্য হই, কিন্তু আমি তাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। নিলয়, আমি বিয়েটা বাধ্য হয়ে করেছি। আমি তাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। রুবেল, নিলয়, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মেয়েটাকে এইভাবে একা ফেলে কিভাবে যেতে পারো? নিলয়, আই এম সরি বাবা। আমার কিছু করার নেই। আমি আমার জীবনটা এইভাবে নষ্ট করতে পারবো না। এই কথা বলেই নিলয় কলটা কেটে দেয়। ঘরে উপস্থিত আত্মীয় স্বজন সবাই নিশ্চুপ। আমি কি করব কি বলবো বুঝতে পারছি না। নিলয়ের কথা শুনে মা কাঁদতে শুরু করলো। আমি শুধু চুপ করে মায়ের দিকে তাকিয়ে আছি। শায়লা, প্রীতি, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। প্রীতি, কিছু ঠিক হবে না। তুমি এইটা কেন করলে? এখন তোমার ছেলে তো আমার জন্য তোমাদের সাথে দেখা করতে আসবে না। কেন এমনটা করলে? আমার জন্য তোমার সংসারের সুখটা কেন নষ্ট করলে? শায়লা, তোর জন্য আমার সংসারের খুশ নষ্ট হয়নি। এইসবে তোর কোনো দোষ নেই। নিলয় এখন যেই ভুলটা করছে সেটার জন্য ও একদিন পছতাবে। তোকে আমার বাড়ির বউ করে আমি কোনো ভুল করিনি। তুই দেখিনিস নিলয় একদিন ফিরে আসবে। প্রীতি, মা, তুমি আমাকে তোমার বাড়ির বউ করতে চেয়েছিলে। আমি সত্যি আজ তোমার বাড়ির বউ, কিন্তু কোনোদিন তোমার ছেলের বউ হতে পারবো না। ওই দিনের পর কেটে গেছে 4টা বছর। সবকিছু এখনো আগের মতোই আছে, কিছুই বদলায়নি। আমি এখন ফাইলা নিয়ারে। আমি এখনো নিলয়দের বেড়িতেই এই বাড়ির বউয়ের পরিচয় নিয়েই থাকছি, কিন্তু কখনো সত্যিকার অর্থে নিলয়ের বউ হতে পারিনি। নিলয় আজ থেকে সেই 4 বছর আগে বিয়ের দিন রাতে রাগ করে লন্ডন চলে যাওয়ার পর আর কখনো ফিরে আসেনি। সে এখন লন্ডনেই থাকে। সেখানে নিজের ব্যবসা শুরু করেছে। সে খুব অল্প সময়ে বড় মাপের বিজনেসম্যানের তালিকায় নিজের নাম লিখিয়েছে। খুব ভালো জীবন কাটছে তার। সেদিনের পর সে বাড়ি না ফিরলেও সবার সাথেই যোগাযোগ রেখেছে। নীলার সাথে প্রায় সময় কথা হয় তার। বাবা অল্প স্বল্প কথা বললেও মা ওই দিনের পর নিলয়ের সাথে আর কোন কথা বলেনি। সে এখন নতুন জীবনে খুব ভালো আছে। তার একটা মনের মানুষও আছে। আমি কিভাবে জানলাম? সে তো প্রায় সময় তার প্রিয় মানুষটার সাথে অনলাইনে বিভিন্ন ফটো আপলোড করে। আমি আমার প্রিয় মানুষটাকে একবার দেখার জন্য প্রতিদিন তার প্রোফাইলে ঘুরে বেড়াই। আর সে তার প্রিয় মানুষটার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করে। হ্যাঁ, এখন সে আমার প্রিয় মানুষে পরিণত হয়েছে। কখন, কিভাবে, কোন সময় হলো জানি না, কিন্তু এই 4 বছরে তার প্রতি কেন জানি না একটা অন্যরকম অনুভূতি জন্মেছে। আমি তাকে কখনো সামনে থেকে দেখিনি, ছুঁতে পারিনি। সে কখনো আমাকে ভালোবাসেনি, কিন্তু তবুও মনের অতল গভীরে তার জন্য কিছু একটা অনুভব করি। কারণ হয়তো সে আমার স্বামী, তাই। হয়তো পবিত্র সম্পর্কে বাঁধনটা আমাকে দুর্বল করে তুলেছে তার প্রতি। কিন্তু সে তো অন্য নারীতে মুগ্ধ। আমার কষ্ট হয়, হিংসে হয়, সে তো আমার স্বামী, সে কেন আমাকে দেখে মুগ্ধ হয় না? সে কেন আমার চোখের মাঝে হারিয়ে যায় না? আমি কি কখনো তাকে একবার নিজের করে পাওয়ার সুখ পাবো? একদিন আমি আর নীলা বসে পড়াশোনা করছিলাম, হঠাৎ নীলার ফোন বেজে ওঠে। নিলয় কল করেছে। নীলা তার সাথে কথা বলছিল। একসময় নীলা সেখান থেকে উঠে আমার থেকে দূরে চলে যায় কথা বলার জন্য। নীলা রাগ দেখিয়ে নিলয়কে বলে, নীলা, ভাইয়া, তুই প্রীতি ভাবির সাথে কখনো কথা বলিসনি, তাকে দেখিসনি, ঠিক আছে, কিন্তু তুই কি ভুলে গেছিস তোর বিয়ে হয়েছে? এখানে তোর একটা বউ আছে। তুই অন্য একটা মেয়ের সাথে রিলেশন করছিস মানলাম, কিন্তু এইভাবে ছবি তুলে অনলাইনে আপলোড কেন করিস? তুই তাকে পছন্দ নাইবা করতে পারিস, কিন্তু সে তো তোকে ভালোবাসে।
তোর সাথে অন্য মেয়েদেরকে দেখলে তার কেমন লাগে একবারও ভেবেছিস? নিলয়, ভালোবাসে মানে? আমি কি কখনো তার সাথে কথা বলছি না দেখা করেছি যে সে আমাকে ভালোবাসবে? আর সে আমার এফবিআইডি খুঁজে পেল কিভাবে? নীলা, আমি দেখিয়েছিলাম। কিন্তু এখন বুঝলাম আমি তাকে তোর আইডিতে দেখিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আর ভাইয়া, তুই কি মনে করিস ভালোবাসা কি শুধু চোখে দেখলেই, কথা বললে, ছুঁয়ে দেখলেই হয়? ভালোবাসা কাকে বলে তুই জানিসই না। তুই কাচের টুকরোর জন্য হীরা অবহেলা করছিস। নিলয়, তাকে বলবি আমার প্রোফাইল যেন সে আর চেক না করে। প্রীতি, কেন কি ভাবছিস? ভাবছিস বাবা মাকে সে এইসব বলে দিবে? জি না, সে শুধু তোকে একটা বার দেখার জন্য তোর প্রোফাইল চেক করে, অন্য কিছুর জন্য না। সে কিছুই বলেনি আর বলবেও না। প্রীতি ভাবি তেমন মেয়ে না। এই কথা বলে নীলা কল কেটে দেয়। এভাবেই চলে যায় আরো কিছুদিন। একদিন বিকেলে মনটা ভালো লাগছিল না বলে নীলা আমাকে জোর করে বাইরে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায়। আমরা খুব ভালো সময় কাটাই। নীলা আমার ছবি তুলতে চাইছিল, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না। প্রীতি, তুই কি এই ছবি অনলাইনে আপলোড করবি? নীলা, কেন? করলে কি সমস্যা? প্রীতি, না না, তাহলে থাক, তুলতে হবে না। নীলা, আচ্ছা আচ্ছা, শুনো, আপলোড করবো না অনলাইনে। তবুও দুই একটা তুলি, আমার ফোনই থাকবে, তোমার মুখ দেখাতে হবে না। তুমি বসে থাক, আমি তোমার মুখ না দেখিয়েই ছবি তুলব। তারপর নীলা আমার সাথে কয়েকটা ছবি তুলে আমরা সেদিন বাড়ি ফিরে আসি। সে রাতে ফেসবুক চালাতে চালাতে হঠাৎ দেখি নীলা তার আইডিতে আমার সাথে তোলা সেই ছবিগুলি আপলোড করেছে। আমি তখনই রেগে নীলাকে সারা বাড়ি খুঁজতেছি। তাকে আমি মায়ের ঘরে দেখতে পাই। সে মায়ের সাথে বসে কথা বলছিল। আমি তাকে দেখেই রাগ দেখিয়ে ধরার জন্য তেড়ে যেতে নিলেই সে মায়ের পেছনে লুকিয়ে পড়ে। প্রীতি, নীলা, আমি তোকে বলেছিলাম ছবিগুলি আপলোড করবি না, তারপরও তুই করেছি কেন? নীলা, ভাবি ভাবি প্লিজ শান্ত হও। ছবিতে তো তোমার মুখটা দেখা যাচ্ছে না, তাই আপলোড করেছি। ও মা, কিছু বলো না তোমার বৌমাকে। থামা ওকে, আমাকে ধরতে পারলে আজ মেরাই ফেলবে। প্রীতি, আজ তো আমি তোকে সত্যি সত্যি মেরে ফেলবো। শায়লা, আরে আরে থামো, কি হয়েছে আগে আমাকে বল, না হলে আমি বুঝবো কিভাবে? প্রীতি, মা, তোমার মেয়ে আমার ছবি অনলাইনে আপলোড করেছে। আমি ওকে আপলোড দিলে না করেছিলাম, তবুও করেছে। শায়লা, কিরে নীলা, কি বলছে প্রীতি? ও না করার পর আবার কেন তুই এটা করেছিস? মায়ের কথায় নীলা কোনো উত্তর না দিয়ে নীলা মায়ের কানে ফিসফিসিয়ে কিছু একটা বলল। আমি বুঝতে পারিনি। তারপর মা আমাকে বলল, শায়লা, প্রীতি বাদ দেহ, কিছু হবে না, ছেড়ে দে ওকে, ওর উপর আর রাগ দেখাস না। প্রীতি, কিন্তু মা। শায়লা, আরে ছবিতে নাকি তোর মুখ দেখা যায় না, তাহলে এত ভাবছিস কেন? বাদ দে। তারপর আমি আর নীলাকে কিছু বলতে পারিনি। অন্যদিকে লন্ডনে নিলয় তার ঘরে বসে ফেসবুক চালাতে চালাতে নীলার পোস্টটি তার চোখে পড়ে। ছবিটা ছিল এমন, ছবিতে নীলার ক্যামেরার দিকে মুখ থাকলেও আমার মুখটা ছিল ক্যামেরার উল্টো দিকে। আমি সবুজ রঙের একটা থ্রি পিস পরে নদীর পানিতে পা ঝুলিয়ে উল্টো দিকে বসে আছি। আমার মুখটা পুরো দেখা যাচ্ছে না, লম্বা চুলি শুধু দেখা যাচ্ছে আমার হাত পা আর মুখের এক অংশ। নিলয় ছবিটা খুব ভালোভাবে কয়েকবার দেখল। একটু পর নিলয় নীলাকে কল করে। আমি নীলা আর মা বসে কথা বলছিলাম, তখন নীলার ফোনে নিলয়ের কল আসে। নীলা কলটা রিসিভ করে উঠে আমাদের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। কল রিসিভ করতেই নিলয় বলে, নিলয়, নীলা, এইটা কে রে? নিলয়ের কথা শুনে নীলা একটু মুচকি হাসি দেয়। সে যা চেয়েছে সেটাই হয়েছে।
নীলা, কোনটা কার কথা বলছিস? নিলয়, আরে হয়ে যে তুই যে ফেসবুকে ছবি ছেড়েছিস, ছবিতে তোর সাথে ওই মেয়েটাকে। নীলা, এইটাকে তুমি জেনে কি করবে? নিলয়, না এমনি জানতে চাইলাম। নীলা, ওহ, কিন্তু তোমার গার্লফ্রেন্ড আছে ভুলে যেও না। ওইভাবে অন্য মেয়েদের দিকে তাকালে তো ওই শাকচুন্নি গার্লফ্রেন্ড তোমার খবর করে দিবে। নিলয়, এই চুপ থাক, এত বুঝিস কেন? এরপর নিলয় কল কেটে দিলে নীলা হাসতে হাসতে থাকে। নীলা, এ তো আমার প্ল্যান কাজ করছে। এইবার দেখি ভাইয়া তুমি কিভাবে ভাবির থেকে দূরে থাকো। এরপর এইভাবেই কিছু দিন কেটে যায়। নীলা প্রায় সময় লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলে অনলাইনে আপলোড করত। আর এমন ছবি তুলতো যে আমার চেহারা পুরো দেখা না যায়। আমার ছবিগুলি নিলয় প্রতিবারই দেখত। আর বিভিন্নভাবে কথা ঘুরিয়ে নীলার কাছে জানতে চাইতো ছবির ওই মেয়েটার কথা, কিন্তু নীলা কিছুই বলতো না। একদিন দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পর বৃষ্টিতে ভিজতে ছাদে গিয়েছিলাম। তখন নীলা লুকিয়ে আমার ছবি তুলে আবার সে তার আইডিতে পোস্ট করে দেয়। রাতে নিলয় সেই পোস্ট দেখে নীলার কাছে আবার কল করে। আর কোনো কথা না বলেই আগে জিজ্ঞাসা করে, নিলয়, নীলা, সত্যি একটা কথা বলবি? তুই বারবার যা ছবি তুলে পোস্ট করছিস, ওইটাই প্রীতি, তাই না? নীলা, কেন? কি হয়েছে? নিলয়, যেটা জিজ্ঞেস করছি সেটা বল। নীলা, হুম, এটাই ভাবি। নিলয়, ওহ, তুই কি এখনো তাকে ভাবি বলেই ডাকিস? নীলা, তুই তাকে তোর বউ মানিস না বলে কি সে এই বাড়ির বউ না নাকি? তোদের বিয়ের পর থেকেই সে আমার ভাবি আর আব্বু আম্মুর ছেলের বউ। তুই কি ভাবিস না ভাবিস তাতে আমাদের কিছুই আসে যায় না। নিলয়, হুম। নীলা, কি হুম? নিলয়, না কিছু না। তো কি করছে এখন? নীলা, কে? নিলয়, তোর ভাবির কথা বলছি। নীলা, তুই জেনে কি করবি? নিলয়, বলতে হবে না, এমনি জিজ্ঞেস করেছিলাম। নীলা, হুম, আর আমি বলবো না। নীলা কল কেটে দিলে নিলয় কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে। এরপর সে আবার ছবিগুলি বের করে দেখতে থাকে। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে মেয়েদের শাড়ি পরে যেতে হবে নিয়ম করা হয়। তাই আমি আর নীলা দুজনেই আজ লাল রঙের শাড়ি পরেছি। কিন্তু অনুষ্ঠানে বন্ধুদের সাথে মজার ছলে আমার চুলের খোপা খুলে যায়। আমার চুল ছিল একটু লম্বা, কোমর ছাড়িয়ে। এত ভিড়ের মাঝে আর এত গরম আবহাওয়ায় এই চুল খুলে রাখাটা বেশ অস্বস্তি আর ঝামেলার, বলে সাথে সাথে ভিড়ের মাঝ থেকে দূরে সরে যায় চুল বাঁধার জন্য। আমি মাঠের একপাশে এক গাছের নিচে দাঁড়িয়ে চুলগুলি বাঁধার চেষ্টা করছিলাম। নীলা সেই সুযোগটাই নেয়। এবার নীলা আর কোনো ফটো নয়, পেছনের দিক থেকে আমার ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেয় তার আইডিতে। রাতে নিলয় সেই ভিডিওটি দেখতে পায়, যেখানে আমি লাল শাড়ি পরে নিজের চুল বাঁধার চেষ্টা করছি। নিলয় এক দৃষ্টিতে তাকিয়েছিল তার ফোনের স্ক্রিনে চলমান ভিডিও এর আমার দিকে। নিলয় কয়েকবার সেই ভিডিওটি রিপিট করে দেখার সময় ভুলবশত তার হাতে চাপ লেগে যায় ভিডিওটির কমেন্ট বক্সে। তখন নিলয় দেখতে পায় কমেন্টে অনেক ছেলেই নিজের মনের ভাব প্রকাশ করেছে। সেখানে লেখা, চলো প্রেম করি, এই মেয়েকে তো বউ বানাতে হবে, হেউ গার্ল আই লাইক ইউ, ইউ আর সো গর্জিয়াস, ক্যান ইউ বি মাই গার্লফ্রেন্ড, ক্র্যাশ খাইলাম রে। এমন বিভিন্ন কমেন্ট। মুহূর্তেই নিলয়ের মাথা গরম হয়ে যায়। সাথে সাথেই সে রেগে নীলাকে কল করে। নীলা রিসিভ করতেই রেগে চেঁচিয়ে বলে, অন কল। নিলয়, কিরে তুই ওর ভিডিও আপলোড করেছিস কেন? নীলা, কেন? আবার কি হয়েছে?
নিলয়, কি হয়েছে মানে? একবারও কি কমেন্ট বক্স চেক করেছিস? দেখেছিস ছেলেরা কত বাজে বাজে কমেন্ট করছে? নীলা, বাজে কমেন্ট? কই, সবাই তো প্রশংসা করছে। নিলয়, প্রশংসা করছে? ইচ্ছে করছে এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেই। এতদিন ফটো ছাড়তে মানতাম, এখন একদম শাড়ি পরার ভিডিও করে ছেড়েছিস? এক্ষুনি ডিলিট কর ভিডিও। নীলা, ভাইয়া, এবার কিন্তু তুই বেশি বলে ফেলছিস। আর আমি ভাবি ভিডিও ছেড়েছি তো তোর কি? তোর এত জ্বলে কেন? তুই তো ওকে বউ বলে মনীষী না, তাই ভাবি বিষয় নিয়ে তোকে নাক গলাতে হবে না। তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়েই থাক, বলেই কল কেটে দেয় নীলা। নিলয় রেগে আরো অনেকবার কল করে। রিসিভ না হওয়া পর্যন্ত বারবার কল করছিল নিলয়। তখন নীলা বাধ্য হয়ে আবার কল রিসিভ করে। নীলা, এই কি হয়েছে কি? হ্যাঁ নিলয়, সামনে থাকলে সত্যিই এক থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিতাম। যেটা বলেছি সেটা কর, ভিডিও ডিলিট কর। নীলা, না, করব না। বুঝলাম না তোর কেন সমস্যা হচ্ছে। এক মিনিট ভাইয়া, তুই কি জেলাস যে তোর বউকে দেখে অন্য ছেলেরা পছন্দ করছে বলে? নিলয়, কি যাতা বলছিস? আমি জেলাস হব কেন? নীলা, ভাইয়া ব্যাককোট, তোর ভাবিকে পছন্দ হয়েছে তাই না? এখনো তো ভাবির মুখটাই দেখলি না, এতেই এত জেলাস? যখন বউয়ের মায়াবী মুখটা দেখবি তখন কি করবি? নিলয়, চুপ করবি তুই? নীলা, ওকে। নিলয় কিছুক্ষণ চুপ করেই রইল। এরপর একটু মলিন কণ্ঠে আবার জিজ্ঞেস করল। নিলয়, ওই শোন, তোর ভাবি কি দেখতে সত্যি মায়াবী? নীলা, তোমার ওই গার্লফ্রেন্ডের সৌন্দর্য আমার ভাবির কাছে কিছুই না। সে যেমন সুন্দর তার মনটাও ঠিক ততটাই সুন্দর। সারা রাত নিলয় ঘুমায়নি। সারা রাতই ভেবেছে নীলার বলা কথাগুলি। মনে মনে অনেক কিছুই ভাবনা চিন্তা করে। রাত শেষে ভোরের দিকে নিলয় সিদ্ধান্ত নেয় সে আবার দেশে ফিরে আসবে। তাই সে তখনই অনলাইনে প্লেনের টিকিট কেটে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই সিদ্ধান্ত নেয় যে সে আবার দেশে ফিরে আসবে, তাই সে তখনই অনলাইনে প্লেনের টিকিট কেটে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিলয় সারাদিনে তার সব কাজ খুব তাড়াতাড়ি করে শেষ করে, আর অফিসের লোকদের সব কাজ বুঝিয়ে দিয়ে এসে রাতে তার ঘরে ফিরে সবকিছু গুছিয়ে নিল। পরদিন ভোরে ফ্লাইটেই সে দেশে ফেরার জন্য রওনা দেয়। প্রতিদিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে যাই। এরপর সময় ঘড়ির কায়াত দুপুর 12টা। মা রান্না ঘরে কাজ করছে। নীলা মায়ের পাশে বসে আছে। আজ ওর শরীর ভালো লাগছিল না বলে আর কলেজে যায়নি। বাড়ির ডোরবেলটা বাজতেই নীলা গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপারে নিলয় ব্যাগপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে। নিলয়কে দেখে নীলা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। নীলাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় বলে, নিলয়, কিরে সর, ভেতরে যেতে দিবি না নাকি? নীলা একটু সরে দাঁড়ালে নিলয় বাড়ির ভেতর প্রবেশ করে। নীলার সাথে সাথে দৌড়ে রান্নাঘরে চলে যায় আর মাকে নিলয়ের আসার খবর জানায়। মা তখন সাথে সাথে ড্রয়িং রুমে এসে দেখে নিলয় সোফায় বসে হাঁপাচ্ছে। মাকে দেখে নিলয় মায়ের সামনে এসে দাঁড়ালো। মা কোনো কথা বলছে না, শুধু চেয়ে আছে নিলয়ের দিকে। নিলয়, মা, তুমি কি আজও আমার সাথে কথা বলবে না? শায়লা, তুই হঠাৎ দেশে ফিরলি কেন? ব্রু কুঁচকে বলল। নিলয়, এত বছর পর দেশে ফিরলাম, খুশি হবে তা না করে জিজ্ঞেস করছো কেন এলাম? কেন, আমি কি আসতে পারি না? শায়লা, না, তুই তো আমার ভুলের জন্য মেয়েটাকে শাস্তি দিয়ে একা রেখে চলে গেছিলি। তো এখন কি উদ্দেশ্যে এসেছিস? প্রীতিকে ডিভোর্স দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য?
নিলয়, কি? তোমাকে কে বলেছে প্রীতি? শায়লা, প্রীতি কেন বলবে? আমরা কি কিছু জানি না ভেবেছিস? আমার না হয় ফোন নেই, কিন্তু তোর বাবা তো আছে, উনিই আমাকে বলেছে। নিলয়, মা, এতদিন পর এলাম, তুমি এখনো আমার সাথে এইভাবে কথা বলবে? শায়লা, তোর সাথে ভালোভাবে কথা বলার রুচি আমার নষ্ট হয়ে গেছে, আর সেটার জন্য একমাত্র তুই দায়ী। নিলয়, আচ্ছা এখন কি প্লিজ বাদ দিবে এইসব? এই নীলা বাবা কই রে? নীলা, আব্বু অফিসে। নিলয়, ও আর প্রীতি? শায়লা, কেন তুই ওর কথা জেনে কি করবি? নিলয়, তোকে বলে দিচ্ছি, তুই ওর থেকে একদম দূরে দূরে থাকবে। নিলয়, বুঝলাম না, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে ওর কাছে গেলে ওকে গিলে খেয়ে ফেলবো? তাই দূরে থাকতে বলছো? শায়লা, মেয়েটার জীবন আমি নিজের ভুলের জন্য আগেই অর্ধেক নষ্ট করে ফেলেছি, এর জন্য মেয়েটা প্রতিনিয়ত একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। আমি চাই না তোকে দেখেও আরো বেশি ভেঙে পড়ুক। আর তাছাড়া ওর সাথে দেখা বা কথা বলার কোনো প্রয়োজন নেই তোর। এই কথা বলে মা সেখান থেকে রান্নাঘরে চলে যায়। এরপর নিলয় নীলার কাছে পানি খেতে চাইলে নীলা নিলয়কে পানি দেয়। পানি খাবার পর নিলয় নীলাকে আবার জিজ্ঞেস করে, নিলয়, তোর ভাবি কই রে? নীলা, ভাবি কলেজে গেছে। এই কথা বলে নীলা সেখান থেকে চলে যায়। এরপর নিলয়ের চোখে পড়ে দেয়ালে টাঙানো ছবির দিকে। ড্রয়িং রুমে আমার সাথে মা, বাবা আর নীলার অনেক ছবি রয়েছে। এই প্রথম নিলয় আমাকে দেখলো। ছবিগুলি দেখে নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ সেদিকে। নিলয় সামনে থাকা টেবিল থেকে নীলার সাথে তোলা আমার একটা ছবি তার হাতে তুলে নেয়। সে ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভাবে। কলেজ ছুটির পর কলেজ থেকে বের হতেই চোখ পড়ল এক অনাকাঙ্ক্ষিত লোকের দিকে। রাস্তার ওপারে কালো শার্ট প্যান্ট পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিলয়। আমি তাকে দেখে চমকে যাই। প্রথম ভেবেছিলাম আমি হয়তো চোখে ভুল দেখতেছি, তাই চোখ বন্ধ করে আবার তাকিয়ে দেখি যে না, আমি ভুল দেখছি না। হঠাৎ আমার বুকটা মোচড় দিয়ে উঠল। নিলয় আমাকে দেখে আমার দিকে রাস্তা পার করে এগিয়ে আসছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। এই মানুষটা আর ওইভাবে মুখোমুখি হবে কখনো কল্পনাও করিনি। আমি তাড়াহুড়ো করে একটা রিক্সা থামিয়ে রিক্সায় উঠে বসি। রিক্সা চালককে তাড়া দিয়ে বললাম যেন তাড়াতাড়ি বাড়ির ঠিকানায় পৌঁছায়। আমি বাসায় এসে দেখি নীলা বাবার সাথে বসে টিভি দেখছে। নিলয় এসেছে শুনে বাবা বাড়ি চলে এসেছে, আর মা খাবার টেবিল সাজাচ্ছে। আমি অস্থির হয়ে তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকলাম। আমার হাত পা কাঁপছে। আমাকে দেখে মা তাড়াহুড়োয় আমার কাছে এসে বলে, শায়লা, কিরে প্রীতি, কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? প্রীতি, মা, মা আসলে তোমার। শায়লা, কি কি বলতে চাইছিস? প্রীতি, মা, উনি উনি নীলা, ভাবি, তুমি ভাইয়াকে দেখেছো? আমি নীলার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। মা রেগে গেল আর আমাকে জিজ্ঞেস করলো, শায়লা, কোথায় দেখেছিস? তুই তো কলেজে ছিলি, তাহলে কিভাবে দেখলি? প্রীতি, আমার কলেজের সামনে। নীলা, কি ভাইয়া কলেজে গেছিল? তখনই বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে নিলয়। আমি আর কোনো কথা না বলে এক দৌড়ে আমার ঘরে চলে আসলাম। আমাকে দৌড়ে ঘরে আসতে দেখে নীলা পেছনে থেকে ডাক দিলেও আমি কোনো জবাব দেইনি। শায়লা, নিলয়, তুই ওর কলেজে কেন গিয়েছিলি? তোকে আমি বলেছি না তুই ওর থেকে দূরে থাকবি? এত কিছুর পর হঠাৎ এইভাবে মেয়েটাকে কেন যন্ত্রণা দিচ্ছিস? নিলয়, মা, আমি ভেবেছিলাম আমি ওকে কলেজ থেকে নিয়ে আসব। শায়লা, কেন? এটার কি কোনো দরকার ছিল?
মেয়েটাকে স্বাভাবিক থাকতে দে। তুই জানিস ও তোকে দেখে কতটা ভয় পেয়েছে? নীলা, যা তো দেখ মেয়েটা কি করছে। নিলয়, ও আমাকে দেখে ভয় কেন পাবে? বাবা, ও ভয় পায়নি। ও তোমার সাথে দেখা করার জন্য প্রস্তুত নয়। ভুলে যেও না তুমি কি করেছিলে 4 বছর আগে। মেয়েটাকে বিয়ের দিন ছেড়ে চলে গেছিলে। এখন 4 বছর পর এসেছো, ঠিক আছে। ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো না। শায়লা, তোর বাবা ঠিক বলেছে। ওর থেকে দূরে থাকবি। কারণ মেয়েটা চায় না তোর সাথে মুখোমুখি হতে। তারপর সবাই আমার ঘরের বাইরে এসে আমাকে ডাকতে লাগলো। আমি আমার কান্না থামিয়ে রাখতে পারছি না। এত বছর পর তাকে এইভাবে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। কেন এসেছে সে? সে তো অন্য কাউকে ভালোবাসে। তাহলে কি এখন তাকে বিয়ে করার জন্য আমাকে ডিভোর্স দিতে এসেছে? নিজেকে একটু স্বাভাবিক করে কান্না মাখা কণ্ঠে বললাম, প্রীতি, আমি ওয়াশরুমে শাওয়ার নিচ্ছি, একটু পর আসছি। সবাই আমার অবস্থা বুঝতে পারলো, তাই আর কেউ কিছু বলেনি, চলে গেল। বাবা নিলয়কে বলল, রুবেল, নিলয় তুমি প্রীতির থেকে দূরে থাকবে। মেয়েটা তোমাকে এত সহজে মানতে পারবে না এখন। তাই চেষ্টা করবি ওর যেন কোনো কষ্ট বা সমস্যা না হয় তোমার জন্য। আমি অনেকক্ষণ ঝর্ণার নিচে বসে কান্না করি। ওয়াশরুম থেকে বেরিয়ে ঘরে এসে বিছানায় শুয়ে পড়ি। বিছানায় শুয়ে ওনার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারিনি। মা আমার ঘরের চাবি দিয়ে ঘর খুলে ভিতরে এসে আমাকে ঘুমোতে দেখে আর ডাক দেয়নি। সন্ধ্যার পর ঘুম ভাঙলেও আমি আর ঘর থেকে বের হইনি। কিছুদিন এভাবেই চলে যায়। আমি নিলয়ের থেকে দূরে দূরেই থাকি। সে যখন নিচে নামে আমি নিচে যাই না। সে ঘুম থেকে ওঠার আগেই কলেজে চলে যাই। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না। একদিন কলেজ শেষে বাড়ি ফিরে সোজা আমার ঘরে চলে যাই। ঘরে যাওয়ার সময় দেখেছিলাম নিলয় ড্রয়িং রুমেই বসে আছে। সে বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে সে আমার দিকে তাকিয়ে থাকলেও আমি তাকে না দেখার ভান করে চলে আসি। সন্ধেবেলা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি নিলয় আমার ঘরে। আমি তাকে দেখে চমকে যাই। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই সে দরজার কাছে এসে দাঁড়ায়। আমি পাস করিতে চলে আসতে চাইলে সে দরজা বন্ধ করে দেয়। প্রীতি, কি করছেন এইসব? মা। নিলয়, মাকে ডেকে লাভ নেই, মা বাড়িতে নেই, বাইরে গেছে। প্রীতি, এই নীলা, দেখি সরুন এখান থেকে, আমি বাইরে যাব। নিলয়, নীলাকে ডেকে লাভ নেই, ও আসবে না। আচ্ছা, আমি যেতে দিতে পারি, কিন্তু তার আগে বলো তুমি আমাকে দেখে এইভাবে ভয় পাও কেন? আর না দেখার ভান করে আমার থেকে দূরে দূরেই বা কেন থাকো? প্রীতি, সরুন এখান থেকে, যেতে দিন আমায়। নিলয়, আগে প্রশ্নের উত্তর দাও। প্রীতি, আপনার সাথে আমার এমন কি সম্পর্ক যে আমার সবসময় আপনাকে দেখে চলতে হবে আর আপনার কাছে কাছে থাকতে হবে? নিলয়, ও তাই? কোথায় যাবে এখন? প্রীতি, এখন আমি কোথায় যাব, কি করব, সেটা কি আপনাকে বলতে হবে নাকি? নিলয়, না, এমনি জানতে চাইলাম। প্রীতি, এখন সরেন, যেতে দেন। নিলয় সরে দাঁড়ালে আমি দরজা খুলে ঘর থেকে বেরিয়ে নীলার ঘরের দিকে যাচ্ছি। নিলয়ও আমার পিছে পিছে হাঁটছে। নীলাকে ঘরে না পেয়ে ড্রয়িং রুমে এসে দেখি সে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। তাকে দুবার ডাকার পরও যখন সে উত্তর দিল না, তখন রেগে আমি নীলার মাথায় একটা থাপ্পড় দিলাম। নীলা, আহ, ভাবি, কি হলো, মারছো কেন? প্রীতি, সারাক্ষণ কানে হেডফোন লাগিয়ে ঘুরিস কেন? তোকে কবার ডেকেছি? নীলা, আমি শুনতে পাইনি। প্রীতি, এই কারণেই মারলাম। নিলয় পেছনে দাঁড়িয়ে হাসছিল। আমি আর কিছু না বলে আবার আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এভাবেই কেটে গেছে আরো 2 দিন। আমি নিলয়কে এড়িয়ে চললেও
কিন্তু নিলয় আমার সাথে কথা বলার চেষ্টা করে। আমি পাত্তা দেই না। আজ নীলার এক ফ্রেন্ডের জন্মদিনের পার্টিতে এসেছি। পার্টি রাতে ছিল, তাই নীলাকে একা আসতে দেওয়া যাবে না বলে আমাকেও আসতে হয়েছে। আমি আসতে চাইনি, কিন্তু নীলা জোর করে নিয়ে এসেছে। অনেক রাত হওয়ার কারণে নীলা বাড়িতে মাকে কল দিয়ে গাড়ি পাঠাতে বলে। মা বাবাকে আসার জন্য বললে বাবা নিলয়কে আসতে বলে। তখন মা রাগ দেখিয়ে বাবা দিকে তাকিয়ে বলে, শায়লা, আমি তোমাকে যেতে বলেছি? বাবা বুঝতে পড়ে মা কেন কথা বলেছে। তখন বাপ নিজেই আসার জন্য উঠতে গেলে তখন নিলয় টেবিলের উপর থেকে গাড়ির চাবি নিয়ে চলে আসে। নিলয়কে গাড়ি নিয়ে আসতে দেখে আমার অনেক অস্বস্তি হচ্ছিল, কিন্তু করার কিছু নেই বলে গাড়িতে উঠতে হলো। নীলা সামনে সিটে বসতে চাইলে নিলয় বলে, নিলয়, তুই পেছনে বসো, তোর ভাবিকে সামনে বসতে দে। প্রীতি, আমি পেছনে বসবো। নীলা, তুই সামনেই বসো। নিলয়, আমি বললাম না সামনে বসতে। নীলা, উফ, তাড়াতাড়ি তোদের সিদ্ধান্ত নিবি। আমি বাড়ি যাব, ঘুম পাচ্ছে। আমি আর কোনো কথা না বলে নীলাকে টেনে নিয়ে আমার সাথে পেছনের ছিটিয়ে বসালাম। তখন নিলয় বলল, নিলয়, আমাকে কি ড্রাইভার মনে হয় নাকি? আমি তার কথার কোনো উত্তর দিলাম না। এরপর নিলয় গাড়ি স্টার্ট দেয়। পুরো রাস্তায় আমি নিলয়ের দিকে একবার তাকাইনি, কিন্তু এইটা বুঝতেছিলাম নিলয় বারবার লুকিং গ্লাস দিয়ে আমাকে দেখছিল। আমাদের বাড়ি নিয়ে আসলে নীলা আগেই গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায়। আমি গাড়ি থেকে নামার সময় নিলয় দরজার সামনে এসে ঝুঁকে আমার দিকে তাকায়। তাকে এত কাছ থেকে দেখে আমি অনেক ঘাবড়ে যাই। তখন সে বলে, নিলয়, এই আমাকে কি তোমার দেখতে খারাপ মনে হয়? তুমি একটা বারও আমার দিকে তাকাও না কেন? প্রীতি, আমি আপনার দিকে কেন তাকাবো? নিলয়, কেন, দেখতে কি খারাপ নাকি তাকানো যায় না? প্রীতি, আমি কি দেখতে খারাপ? আমার হঠাৎ এমন প্রশ্নে নিলয় একটু মুচকি হাসল। প্রীতি, কি বলছি? আমি কি দেখতে অনেক খারাপ? নিলয়, না তো। প্রীতি, তবুও তো আপনি আমাকে রেখে অন্য মেয়ের দিকে তাকান। আমি কি কিছু বলেছি? আর আমি আপনার দিক তাকাই বা না তাকাই, এতে আপনার কিছুই আসে যায় বলে আমার মনে হয় না। তাই আমাকে নিয়ে ভাবতে হবে না। যতদিন দেশে আছেন আপনি আপনার মতো আর আমি আমার মতোই চলবো। আর দয়া করে আমার থেকে দূরে থাকবেন। এই কথা বলে আমি তাকে পাশ কাটিয়ে চলে আসি। পরদিন শুক্রবার, কলেজ ছুটি ছিল, তাই বাড়িতেই ছিলাম। আজ বাড়িতে কিছু মেহমান আসবে। নিলয়ের দাদু দিদা আসবে, তাই মা বলেছে আমি যেন সুন্দর করে সেজে তাদের সামনে থাকি। তাই মা আমাকে একটা হালকা নীল রঙের শাড়ি দিয়ে বলেছে আজ এইটা পরতে। আমি ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিচে নেমে দেখি দাদু দিদা এসে গেছে। নিলয় সোফায় বসে আছে। সে আমাকে দেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চাহনি দেখে আমার অস্বস্তি হচ্ছিল, সে এটা বুঝতে পেরে অন্যদিকে তাকায়। বিকেলে সবাই একসাথে বসে কথা বলছিল, তখন নিলয় বাইরে যাওয়ার জন্য বের হবে। তখন দিদা নিলয়কে বলে, দিদা, দাদু ভাই কোথায় যাও? নিলয়, এই তো কাছে দিদা। দিদা, আচ্ছা যেও, আগে আমার একটা কথা শুনে যাও। আমার কাছে এসে বসো। নিলয় দিদার কাছে এসে বসার পর দিদা বলে, দিদা, শোনো, তুমি এখন নিজের ব্যবসা করছো, নিজেকে প্রতিষ্ঠিত করেছো। এখন তোমার সময় নিজের সংসারটা গুছিয়ে নেওয়া। তুমি তোমার মায়ের কথায় বাধ্য হয়ে বিয়ে করেছো বলে মেয়েটাকে সেদিন ফেলে রেখে চলে গেছিলে। তুমি নিজের স্বার্থটাই দেখলে, মেয়েটার কথা একবারও ভাবনি। দাদু কথা বলছিল, তখনই আমি সেখান থেকে উঠে আমার ঘরে চলে যাই। দিদা আবার বলতে লাগলো, দিদা, একটা মেয়ের জীবন বিয়ের পর সম্পূর্ণ বদলে যায়।
তার স্বামী তাকে ভালোবাসুক বা না বাসুক, মেয়েটার জীবন জুড়ে শুধু তার স্বামী থাকে। কারণ বিয়ের পর স্বামী থেকে আপন আর কেউ হয় না। তুমিও প্রীতির কাছে ঠিক তেমনই। তাই বলছি, মেয়েটাকে আর কষ্ট না দিয়ে সংসারটা গুছিয়ে নাও। নিলয় দিদার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে আমার ঘরের দরজার দিকে তাকিয়ে একটু পর বাইরে চলে গেল। অনেক রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে। আমি নিলয়ের জন্য খাবার বাড়ছি। ঘরে চলে যাব তখন নিলয় আসে। দরজা খুলে দিয়ে আমি, টেবিলে খাবার রাখা আছে। এই কথা বলে চলে যেতে নিলে নিলয় আমার হাত ধরে বলে, নিলয়, একটু পর যেও, আমার সাথে একটু বসো। আমার খাওয়া হলে চলে যেও। আমি আর কিছুই বলিনি। কেন জানি না, আজ তার কণ্ঠে এক অন্যরকম অনুভূতি ছিল। তাই আর তার কথার আপত্তি করতে পারলাম না। সে খাচ্ছে, আমি তার পাশে বসে আছি। আমার তাকে দেখে একটু অস্বাভাবিক লাগছে। হয়তো ড্রিঙ্ক করেছে। আমি এটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। কারণ বিদেশে থাকে, সেখানে এইসব খুব সাধারণ। তার খাওয়া শেষে ঘরে যাওয়ার সময় দেখি সে সিঁড়ি দিয়ে ঠিকমতো হেঁটে উঠতেও পারছে না। তাই তাকে ঘরে দিয়ে আসবো ভাবলাম। তাকে তার ঘরে বিছানায় বসিয়ে দিয়ে বললাম, প্রীতি, আপনাকে দেখে ড্রাঙ্ক মনে হচ্ছে, আপনি ঘুমিয়ে পড়েন। সকালে ঠিক হয়ে যাবেন। সে আমার হাত ধরে তার বুকের সাথে মিশিয়ে নিল। আমি তাকে ছাড়িয়ে ওঠার জন্য জোরাজোরি করছিলাম, কিন্তু তার শক্তির কাছে হার মানতে হলো। প্রীতি, কি করছেন? ছাড়ুন। নিলয়, না, তুমি আজ আমার কাছে থাকবে। প্রীতি, কি বলছেন আবোল তাবোল? ছাড়ুন আমায়, কেউ দেখে ফেললে কি ভাববে? নিলয়, কেউ দেখবে না। সবাই ঘুমাচ্ছে। আর দেখলে দেখতে দাও। আমরা স্বামী স্ত্রী, আমরা চাইলে একসাথে এক ঘরে থাকতেই পারি। প্রীতি, আপনি এখন নেশার ঘরে এইসব বলছেন, ছাড়ুন। নিলয়, আমি ড্রাঙ্ক, কিন্তু তোমাকে আমি নেশার ঘরে এইসব বলছি না। প্রীতি, তুমি সত্যিই খুব সুন্দর। আমি প্রথম দেখাতেই তোমার মায় পড়ে গেছি। নিলয়ের কথা শুনে আমি শান্ত হয়ে গেলাম। সে আবার বলতে শুরু করলো, নিলয়, জানো ওই নীলাটা না অনেক শয়তান, ইচ্ছে করে তোমার মুখ লুকানো ছবিগুলি পোস্ট করত, যাতে আমি তোমাকে দেখতে না পাই। জিজ্ঞেস করলেও বলতো না ওই ছবির মেয়েটার কথা। কিন্তু যখন তোমার বৃষ্টি ভেজা ছবিটা দেখলাম, তখন থেকে তোমাকে দেখার আগ্রহ যেন আমার আরো বেশি বেড়ে গেল। এরপর যখন তোমার সেই চুল বাঁধার ভিডিওটা দেখলাম, আমি যেন নিজেকে অন্য কোনো এক পৃথিবীতে হারিয়ে ফেলেছিলাম। সেদিন তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছিল। আর আর আজকে তো তুমি শাড়ি পরেছ। তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে। তোমাকে দেখলেই আমি তোমার মায় পড়ে যাই। তাই তো আর সইতে না পেরে সেই লন্ডন থেকে ছুটে চলে এসেছি তোমাকে দেখার জন্য। প্রীতি, আপনি আমার জন্য দেশে ফিরে এসেছেন? নিলয়, ওই ছবিগুলিতে আমি তোমার মুখ দেখতে পাইনি। তাই তোমার এই সুন্দর মায়াবী চেহারা দেখার জন্য এসেছি। এই কথা বলে নিলয় আমার গালে হাত দিয়ে আমার মুখটা তার মুখের কাছে নিয়ে সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, নিলয়, ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি প্রীতি। নিলয়ের কথা শুনে আমি নিজের কান্না থামিয়ে রাখতে পারছিলাম না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নিলয় তার হাত দিয়ে আমার চোখের পানি মুছে আমার গালে একটা চুমু দিয়ে বলল, নিলয়, আই এম সরি। সে সরি বলার সাথে সাথে আমার কান্নার আরো বেড়ে গেল। সে আমার দুই গালে হাত দিয়ে চোখের পানি মুছে আমার সারা মুখে ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছে। এক সময় সে আমার গলায় আদর করতে শুরু করলে আমি তাকে বাধা দিয়ে বলি, প্রীতি, কি করছেন আপনি? নিলয়, আমি আমার বউকে আদর করছি। প্রীতি, কিন্তু আপনার তো গার্লফ্রেন্ড আছে। আপনি তো আমাকে
নিলয় আমার কথা শেষ হওয়ার আগেই আমার ঠোঁট জোড়া চেপে ধরে বলে, নিলয়, আমি তোমাকে ভালোবাসতে চাই। প্লিজ একটা বার আমাকে ভালোবাসার সুযোগ দাও। তার কথা শুনে আমি কেন জানি না তাকে আর বাধা দিতে পারিনি। নিজের মনকে বোঝাতে লাগলাম, সে আমার স্বামী, আমাকে ছোঁয়ার তার সম্পূর্ণ অধিকার আছে। আমি তাকে বাধা দিতে পারবো না। আর আমিও তাকে একবার নিজের করে পেতে চাই। তার ভালোবাসা কেমন হবে অনুভব করতে চাই। তাই তাকে আর বাধা দিলাম না। নিলয়ের প্রতিটা ছোঁয়াতে আমি অন্যরকম ভালো লাগা অনুভব করছিলাম। ভোরের আলোয় ঘুম ভাঙলে দেখতে পাই আমি আর নিলয় তার ঘরে শুয়ে আছি। এলোমেলো বিছানায় নিলয় শার্টলেস হয়ে ঘুমাচ্ছে। আমার মনে পড়তে লাগলো গতকাল রাতের কথা। লজ্জা আর ভয় দুটোই যেন আমাকে মুহূর্তেই ঘিরে ধরল। বাহিরে তাকিয়ে দেখি রাতের আধার কেটে ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। আমাকে আর নিলয়কে কেউ একসাথে দেখে ফেললে যে কি হবে সেটা আর বলতে হবে না। তাই তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে চুপ করে বেরিয়ে আসলাম নিলয়ের ঘর থেকে। আসার আগে একবার তাকিয়ে দেখলাম মানুষরা খুব সুন্দর করে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আমি আমার ঘরে এসে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়তে বসি। নামাজে বসে কেন জানি না আজ প্রচুর কান্না পেল। প্রিয় মানুষটাকে একবার নিজের করে পাওয়ার খুশিতে নাকি প্রথম ও শেষবারের মতো তাকে ছুঁতে পারার জন্য জানি না। কেউ বুঝতে পারেনি আমি সারা রাত নিলয়ের ঘরে ছিলাম। তারপর সকাল সকাল রেডি হয়ে কলেজে চলে গেলাম। সকাল 11টার দিকে নিলয়ের চোখ খুললে সে উঠে বিছানা আর নিজেকে এভাবে অগোছালো দেখে চমকে যায়। এরপর তার গোত্রাতের কথা একটু একটু মনে পড়তে লাগলো। তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে আমাকে পাগলের মতো খুঁজতে সে। আমাকে দেখতে না পেয়ে নিলয় মাকে জিজ্ঞেস করলে মা বলে, শায়লা, কেন তোর ওকে কি দরকার? তোকে না বলেছি ওর থেকে দূরে থাকবি, তাহলে আবার কেন ওকে খুঁজতেছিস? নিলয়, আহা মা বল না, প্রীতি কই? শায়লা কলেজে গেছে। কি লাগবে আমাকে বল। নিলয় মায়ের কথার আর কোনো উত্তর দিল না। আবার তার ঘরে ফিরে গেল। সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে অগোছালো বিছানার দিকে তাকিয়ে আবার কাল রাতের সব কথা মনে করছে। অনেকক্ষণ ভাবার পর নিলয়ের মুখে দুশ্চিন্তার ভাব ফুটে ওঠে। আর নিজেই নিজেকে দোষারোপ করে বলতে থাকে, নিলয়, নিলয়, এইটা কি করলি? এইটা কি করলি তুই? ও তোর সাথে আর কখনো কথা বলবে না। নিলয় অনেকক্ষণ ভাবনা চিন্তা করে দুপুরবেলা আমার কলেজ ছুটি হওয়ার আগেই কলেজে চলে আসে। সে গাড়ি নিয়ে কলেজের বাইরে আমার জন্য অপেক্ষা করতে থাকে। আমার কলেজ ছুটি হলে সে আমার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে আমি অপ্রস্তুত হয়ে পড়ি। নিলয়, প্রীতি, আমার তোমার সাথে কিছু কথা আছে। প্রীতি, কথা? কি কথা? পরে বললেন আমার বাড়ি যেতে হবে, না হলে মা চিন্তা করবে। নিলয়, কাল রাতে বিষয়ে কিছু কথা বলবো। তুমি মাকে নিয়ে টেনশন করো না, আমি সামলে নেব। প্রীতি, আমার আপনার সাথে কোনো কথা বলার নেই। রাস্তা ছাড়ুন, আমি বাড়ি যাব। নিলয়, বললাম তো কথা আছে, গাড়িতে ওঠো। প্রীতি, না। নিলয়, প্রীতি, যেটা বলছি সেটা করো। একটু রাগ দেখিয়ে বলল। নিলয়ের রাগী কণ্ঠ শুনে আমি আর কিছু বলতে পারলাম না। গাড়িতে বসার জন্য পেছনের দরজাটা খুলতেই সে বলে, নিলয়, সামনে বসো। এরপর আমি সামনে বসলে নিলয় খুব দ্রুত গাড়ি চালিয়ে আমাকে একটা নদীর পাড়ে নিয়ে যায়। গাড়িতে বসেই নিলয় বলল, নিলয়, প্রীতি, আই এম সরি। আসলে আমি কাল রাতে ড্রাঙ্ক ছিলাম, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। জানি না আমি কেন এমনটা করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে ভুল বুঝো না। প্রীতি, দোষ আপনার একা ছিল না, আমিও সমান দোষী। আমারও নিজেকে বাধা দেওয়া উচিত ছিল।
কিন্তু আমি তা করিনি। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করেন। নিলয়, প্রীতি একটা কথা জিজ্ঞেস করব? আমি তো ড্রাঙ্ক ছিলাম তাই এমনটা করেছি। কিন্তু তুমি কেন নিজেকে আটকালে না? তুমি কি আমাকে ভালোবাসো? প্রীতি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি আমাকে বাধ্য হয়ে বিয়েটা করেছিলেন। আর আপনার বর্তমানে একটা গার্লফ্রেন্ডও আছে। তাই আমার মনে হয় না এখন এইসব কথার কোনো মানে আছে। আর কালকে রাতের কথা ভেবে আপনার চিন্তা করতে হবে না। সেটাকে একটা অ্যাক্সিডেন্ট ভেবে আমিও ভুলে যাব, আপনিও ভুলে গিয়ে শান্তিতে জীবন কাটান। আমি কালকের কথা কাউকে বলবো না। নিলয়, প্রীতি তুমি কি সত্যিই কাল রাতের কথা বলতে পারবে? প্রীতি, বললাম তো অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাব। কিন্তু তার আগে আমার কিছু কথা জানার আছে। আপনি কাল রাতে আমাকে কিছু কথা বলেছিলেন, সেই কথাগুলি কি সত্যি ছিল? নিলয়, কোন কথা? আমার সঠিক মনে নেই। আর আমি যতটুকু জানি মানুষ ড্রাঙ্ক হলে সব সত্যি বলে। তাই তুমিও সেটা সত্যি ধরে নিতে পারো। কিন্তু কথাটা কি আমি জানতে পারি? প্রীতি, না তেমন কিছু না। নিলয়, তোমার কথার ভাব দেখে আমার খটকা লাগছে। আমি জানতে চাই কি বলেছিলাম বলো। প্রীতি, ভালোবাসার কথা। আপনি আসলে আপনি বলেছিলেন আমাকে ভালোবাসেন। নিলয়, আমার এটা সত্যি মনে হয়। কিন্তু আমি শিওর না। প্রীতি, এইটা আবার কোন ধরনের কথা? আর আপনার তো গার্লফ্রেন্ড আছে। আপনি তাকে ভালোবাসেন। তাহলে দুদিনেই কিভাবে আমাকে আপনার মনে ধরলো? আমার কি মনে হয় জানেন, আপনি হয়তো ওইসব আমাকে আপনার গার্লফ্রেন্ড ভেবে বলেছেন। নিলয়, প্রীতি তোমার কি আমার ভালোবাসা পেতে ইচ্ছে করে না? আমাকে অন্য মেয়ের সাথে দেখলে তোমার খারাপ লাগে না? প্রীতি, আমি বাড়ি যেতে চাই। মা হয়তো চিন্তা করছে। তাই বলছি একটু তাড়াতাড়ি আমাকে বাড়ি পৌঁছে দিলে ভালো হয়। নিলয় বুঝতে পারলো আমি আর তার সাথে এসব বিষয়ে কথা বলতে চাই না। তাই সে আর কোনো কথা না বলে আমাকে বাড়ি নিয়ে আসে। বাড়ি আসার পর আমি কোনো কথা না বলেই সোজা গাড়ি থেকে নেমে ভেতরে চলে যাই। নিলয় আমার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিনের পর থেকেই নিলয়ের ব্যবহারে অনেক বদল দেখতে পাই। নিলয় সবসময় আমার কাছাকাছি থাকার চেষ্টা করে। আমার সাথে কথা বলার চেষ্টা করে। মন খারাপ থাকলে সে বিভিন্ন কথা বলে, দুষ্টুমি করে আমার মন ভালো করার চেষ্টা করে। এমনকি সে মাঝে মাঝেই আমার সাথে ফ্লার্ট করত। তার এই কাজগুলি আমার ধীরে ধীরে ভালো লাগতে থাকে। আমি আর নিলয় একটু একটু করে একে অপরের কাছাকাছি আসি। আমাদের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। এখন আর আমিও নিলয়ের থেকে দূরে থাকি না। আমরা প্রায় সময়ই একলা বসে গল্প করি, আড্ডা দিই। বাড়ির সবাইও আমাদের একসাথে দেখে খুব খুশি। আমার দিনগুলি এতই ভালো কাটছিল যে আমি ভুলেই গেছি যে নিলয়ের একটা গার্লফ্রেন্ড আছে। আমি নিলয়ের প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ি। আজ আমাদের কলেজে ক্লাস পার্টির আয়োজন করা হয়েছে। তাই আমি রেডি হচ্ছিলাম। নীল রঙের শাড়ির সাথে কোন কানের দুল পরবো বুঝতে পারছিলাম না। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই দেখি নিলয় দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি চমকে গেলে সে বলল, নিলয়, আরে সব কিছুতেই ভয় পাও কেন? কি করছিলে? প্রীতি, হুমম, কোন কানের দুলটা পরবো বুঝতেছি না। নিলয়, আমি হেল্প করতে পারি? আমি একটু মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এরপর সে বিছানায় এসে বসলো। আমি নিলয়কে সবগুলি কানের দুল একবার করে পরে দেখাচ্ছিলাম। নিলয়ের কোনোটাই ভালো লাগছিল না, তাই সে মাথা নাড়িয়ে না বলছিল। একটু পর তার একটা কানের দুল পছন্দ হয়। আমি সেটাই পরে রেডি হয়ে নিই। একটু পর মা নিলয়কে ডাক দিলে সে চলে যায়। আমি যখন সব মেকআপের জিনিস গুছিয়ে রাখছিলাম তখন হঠাৎ একটা মেসেজের শব্দ শুনতে পাই। মেসেজ টোনটা আমার ফোনে ছিল না।
তাই পেছনে ঘুরে তাকালে দেখি নিলয় তার ফোনটা ভুল করে আমার বিছানার উপর রেখে গেছে। কৌতূহলবশত আমি ফোনটা হাতে নিয়ে দেখতে পাই নিলয়ের ফোনে একটা মেয়ের আইডি থেকে মেসেজ এসেছে। প্রোফাইল পিকচার দেখে বুঝলাম মেয়েটা আর কেউ না, নিলয়ের গার্লফ্রেন্ড। মেয়েটার মেসেজ দেখে এতটাও অবাক হয়নি যতটা অবাক হয়েছি মেসেজের লেখাগুলি দেখে। ফোনটা লকার ছিল তাই পুরো মেসেজটা পড়তে না পারলেও এইটুকু পড়তে পেরেছি। মেসেজে লেখা ছিল, মেসেজ, নিলয় তুমি কি তোমার ফ্যামিলিকে ডিভোর্সের কথা বলেছ? আমি আর তোমার জন্য ওয়েট করতে পারছি না। 3 সপ্তাহ হয়ে গেছে তুমি দেশে গেছো। কবে আসবে? ড্যাডি আমাদের বিয়ের কথা। মেসেজটা পড়ার পর আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ফোনটা আমার হাত থেকে মাটিতে পড়ে গেল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। মুহূর্তেই আমার হাত পা কাঁপছে। নীলা রেডি হয়ে আমাকে ডাকতে এসে দেখে আমি মাটিতে বসে আছি। আমাকে এইভাবে দেখেও ভয় পেয়ে গেল আর বারবার আমাকে জিজ্ঞেস করতে লাগলো, নীলা ভাবি কি হয়েছে তোমার? এই ভাবি, মা, এই ভাবি কিছু বলছো না কেন? নীলার চিৎকার শুনে সবাই আমার ঘরে ছুটে এলো। সবাই আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে আমার। আমি কোনো উত্তর দিচ্ছি না, শুধু নিলয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। নিলয় আমার পাশে তার ফোনটা পড়ে থাকতে দেখে সাথে সাথে ফোনে চেক করতে শুরু করলো। মেসেজটা পড়ে সে বুঝতে পারল আমি মেসেজটা পড়েছি। সে আমাকে ধরে বলতে লাগলো, নিলয়, প্রীতি শোনো আমার কথা, তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সব সত্যিটা বলবো। আমি ধাক্কা দিয়ে নিলয়কে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। কেউ কিছুই বুঝতে পারছে না। মা রেগে নিলয়কে বলল, শায়লা, নিলয় তুই আবার কি করেছিস ওর সাথে? ও এমন কেন করছে? নিলয়, মা আমি সব বলবো, কিন্তু প্লিজ আমাকে ওর সাথে একটু কথা বলতে দাও। তোমরা একটু বাইরে যাও প্লিজ। প্রীতি, কেউ কোথাও যাবে না। আপনি কি বলতে চান সবার সামনে বলুন। নিলয়, প্রীতি শোনো, আমাদের একা কথা বলা প্রয়োজন। রুবেল, নিলয় ও তোমার সাথে একা কথা বলতে চায় না, তাই যা বলার সবার সামনেই বলো। এরপর নিলয় আর কোনো কথা বলে না, চুপ করে থাকে। বাবা মা বারবার জিজ্ঞেস করালে না বললে আমি বলে উঠি, প্রীতি, তোমার ছেলে ডিভোর্স চায়। শায়লা, কি? রুবেল, কি? নিলয়, প্রীতি কি বলছে এইসব? নিলয়, আসলে বাবা, আমি তোমাদের সব বলবো, কিন্তু প্লিজ আগে ওর সাথে আমাকে একটু কথা বলতে দাও। প্রীতি, আপনার আমার সাথে কথা বলার দরকার নেই। আপনি ভয় পাচ্ছেন আমি ডিভোর্সের জন্য না করব? তাহলে আপনি ভুল। আপনি যেটার জন্য এত কষ্ট করে এখানে এসেছেন সেটা পেয়ে যাবেন। শায়লা, এই প্রীতি চুপ থাক, কি বলছিস রাতা? এই নিলয় কিরে কিছু বলছিস না কেন? তোর বাবা কি জানতে চাইলো বল। প্রীতি, বলুন, আপনার ডিভোর্স চাই? আপনি তো এটার জন্যই 4 বছর পর এত কষ্ট করে আবার দেশে ফিরে এসেছেন, তাই না? চিন্তা নেই, আপনি ডিভোর্স পেপার রেডি করুন, আমি সাইন করে আপনাকে মুক্ত করে দিব। আপনার এই সম্পর্কটার বোঝা আর বইতে হবে না। এই কথা বলে আমি আমার রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় নিলয় পেছনে থেকে আমার হাত টেনে ধরে। নিলয়, প্রীতি, আমার মনে হয় আমাদের একবার কথা বলা প্রয়োজন। তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ সঠিক নয়। প্রীতি, আপনার সত্যি মিথ্যা জানার আমার কোনো ইচ্ছা নেই। আর আমাদের এই সম্পর্ক এখানেই শেষ হওয়া দরকার। এই সম্পর্ক রেখে আমি আর নিজেকে দুর্বল করতে চাই না। শায়লা, প্রীতিমা, একটু শান্ত হ। এইসব বিয়ে ভাঙার কথা বলিস না প্লিজ। কি হয়েছে আমাদের বল, তারপর না হয় সিদ্ধান্ত নিব কি করা যায়।
প্রীতি, মা তোমার কথায় 4 বছর আগে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু এই 4 বছরে কি সত্যি আমি এই বাড়ির বউ হতে পেরেছি? তুমি বলো। সেদিন সে বিয়ের রাতে এই বিয়ে মানে বলে চলে গেছিল, আর এখন 4 বছর পর তোমার ছেলে হঠাৎ আবার কেন ফিরে এসেছে জানো? আমার থেকে ডিভোর্স চাইতে। আমাকে ডিভোর্স দিলে সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারবে তাই। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তার ফোন চেক করে দেখতে পারো। রুবেল, নিলয় প্রীতির কথা কি সত্যি? তুমি ওকে শুধু ডিভোর্স দেওয়ার জন্য দেশে ফিরে এসেছো? নিলয়, বাবা, প্রীতি আমার ফোনে যা দেখে সেটা সত্যি, কিন্তু ও পুরো সত্যি। নিলয়ের কথা শেষ করার আগেই বাবা নিলয়কে একটা থাপ্পড় মারে এবং তার সাথে চিৎকার করে কথা বলে আবার মারতে যাবে, তখনই নীলার সাথে সাথে নিলয়ের সামনে এসে দাঁড়ায় যাতে বাবা তাকে আর মারতে না পারে। নীলা, বাবা প্লিজ ভাইয়াকে আর মেরো না। মানছি ভাইয়া ভুল করেছে, কিন্তু ওকে তুমি মেরো না। এরপর আমি মাথায় হাত দিয়ে মাথা নিচু করে সোফায় বসে পড়ি আর বলি, প্রীতি, আপনি ডিভোর্সের পেপার আনুন, আমি সাইন করে দিব। শায়লা, প্রীতি কি বলছিস তুই? একটা বিয়ে ভাঙ্গা, সংসার ভাঙ্গার এত সহজ নয়। নীলা, ভাবি মা ঠিক বলছে। আর তাছাড়া তুমি তো ভাইয়াকে ভালোবাসো, তাহলে নিজের অধিকারটা এত সহজে কেন ছেড়ে দিচ্ছ? প্রীতি, নিজের অধিকার? নীলা, তোর ভাইয়া কখনো আমার ছিলই না, আমাকে কখনো সেই অধিকারটা দেওয়াই হয়নি। উনি তো বিয়ের দিন রাতেই আমাকে অস্বীকার করে চলে গেছিল। আর মা, তুমি এখনো বিয়ে সংসার বলছো, কিন্তু আমার তো কখনো কোনো সংসার ছিলই না। আমি শুধু নামেই এই বাড়ির বউ ছিলাম। তাহলে কেন আমাকে এই মিথ্যে সম্পর্কে দোহাই দিয়ে বেঁধে রাখতে চাইছো? প্লিজ মা, আমি আর পারছি না। আমাকে প্লিজ তোমরা এই সম্পর্কটা থেকে মুক্তি দাও। আমার কথা শুনে মা কান্না করে দেয় আর বাবা বলে, রুবেল, আচ্ছা ঠিক আছে, প্রীতি যা চাইছে এখন সেটা হবে। আমি ডিভোর্স পেপারে ব্যবস্থা করছি। শায়লা, কি বলছো তুমি? রুবেল, আমি যা বলছি ঠিকই বলছি, তুমি আর এই বিষয়ে কিছু বলবে না। ভুলে যেও না প্রীতি তোমার ফ্রেন্ডের মেয়ে, কিন্তু ও আমার ভাঙ্গনি হয়। আমি ওকে আর এইভাবে কষ্ট পেতে দিব না। নীলা, প্রীতিকে ঘরে নিয়ে যা, আর আজ রাতে তুই ওর সাথেই থাকবি। এই কথা বলে বাবা সেখান থেকে চলে যায়। মা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আমিও নীলার সাথে আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিই। নিলয় ড্রয়িং রুমেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এভাবেই দুদিন কেটে গেছে। এই দুদিন আমি আর ঘর থেকে বের হইনি। নীলা সব সময় আমার সাথেই ছিল। নিলয় কথা বলার চেষ্টা করলে বাবা মা ওকে অনেক বকাঝকা করে। নিলয়ের সাথে বাড়ির কেউই কথা বলে না, তাই নিলয় বেশিরভাগ সময় বাইরে থাকে। আজ মা আমাকে জোর করে ঘর থেকে বাইরে নিয়ে এসেছে সবার সাথে নাস্তা করার জন্য। নিলয় তার ঘরেই ঘুমাচ্ছে। একটু পর ডোরবেল বাজলে নীলা দরজা খুলে দেখতে পায় নিলয়ের গার্লফ্রেন্ড স্নেহা এসেছে লন্ডন থেকে। স্নেহা, হাই নীলা। নিলয় কি বাড়িতে আছে? স্নেহাকে দেখে সবাই খাবার টেবিল ছেড়ে উঠে গেলাম। স্নেহাকে বসতে বলা হলে সে বসল। মেয়েটাকে দেখতে বেশ ভদ্র মনে হচ্ছে। বাবা তাকে জিজ্ঞেস করলো, রুবেল, তুমি এখানে? তুমি না নিলয়ের সেই গার্লফ্রেন্ড? স্নেহা, হাই আঙ্কেল, আপনি আমাকে চেনেন? যাক, ভালোই হলো। আমি জানি আমার এইভাবে না বলে আসাটা উচিত হয়নি, কিন্তু আমার কিছু করার ছিল না। আসলে নিলয় আমার সাথে কিছুদিন ধরে ঠিকমতো যোগাযোগ করছিল না, তাই আসতে বাধ্য হলাম। শায়লা, তুমি আর নিলয় কত বছর রিলেশন করছো? স্নেহা, এই তো 3 বছরের কাছাকাছি। শায়লা, তো তুমি কি জানো ওর একটা বউ আছে? স্নেহা, হ্যাঁ আন্টি,
আমার সাথে দেখা হওয়ার কিছুদিন পরই নিলয় আমাকে জানিয়ে দেয় এ বিষয়ে। আর এটাও বলেছে ও নাকি এই বিয়েটা মানে না, তাই বিয়ের দিন রাতেই লন্ডন চলে গেছিল। স্নেহার কথা শুনে সবাই কি বলবে বুঝতে পারছে না। তখন বাবা বলল, রুবেল, নীলা যাও গিয়ে নিলয়কে ডেকে আনো। বাবার কথায় নীলা গিয়ে নিলয়কে ডাক দিল। অনেক রাত করে বাড়ি ফিরেও তার ঘুম ভাঙছিল না। কিন্তু নীলা স্নেহা এসেছে বলার সাথে সাথে লাফ দিয়ে উঠে বসে পড়ল। নিলয়, কি বললি? নীলা, এটা কিন্তু মজা করার সময় না। নীলা, আমাকে দেখে তোর কি মনে হয় আমি মজা করছি? সত্যি সে এসেছে, সবার সাথে নিচে বসে আছে। তারপর নিলয় তাড়াহুড়ো করে নিচে আসে। স্নেহাকে দেখে সে সাথে সাথে তার কাছে এসে বলে, নিলয়, তুমি এখানে? তুমি না বলে বাড়িতে কেন এসেছো? স্নেহা, নিলয়, কয়েকদিন ধরে তুমি ঠিকমতো আমার কল মেসেজের কোনো উত্তর দিচ্ছিলে না, তাই আমি বাধ্য হয়ে এসেছি। ওদের দুজনকে কথা বলতে দেখে আমি আমার ঘরে চলে যেতে নিলে নীলা আমার হাত ধরে আমাকে ইশারা দিয়ে থাকতে বলে, নিলয়, তুমি আসার আগে আমাকে জানানি কেন? স্নেহা, কল ধরনি বলে মেসেজে বলেছিলাম, কিন্তু তুমি দেখোনি। নিলয়, আচ্ছা চলো এখন এখান থেকে। রুবেল, দাঁড়াও। নিলয় তাড়াহুড়ো করে, কোথায় যাও? ওর সাথে আমাদের কথা শেষ হয়নি। নিলয়, তোমরা না হয় ওর সাথে পরে কথা বইলো। রুবেল, সেটা তোমাকে বলতে হবে না। স্নেহা, আমাদের তোমার থেকে কিছু জানার আছে, একটু বলবে? স্নেহা, জি আঙ্কেল, বলেন। রুবেল, তুমি কি জানো নিলয় 4 বছর পর দেশে কেন ফিরে এসেছে? বাবার কোথায়? স্নেহা নিলয়ের দিকে তাকালো। আর নিলয় আমার দিকে চেয়ে আছে। আমি সোফায় মাথা নিচু করে বসে আছি। রুবেল, বলো, ভয় পেও না, আমরা কিছুটা জানি আর বাকিটা তোমার থেকে জানতে চাইছি। স্নেহা, আসলে আঙ্কেল, আমার বাবা কিছুদিন ধরে নিলয়কে আমাদের বিয়ের কথা বলছিল। আর প্রায় 3-4 সপ্তাহ আগে নিলয় আমাদের এটা বলে দেশে এসেছে যে সে তার বউকে ডিভোর্স দেবার জন্য দেশে আসছে। কিন্তু কিছুদিন ধরে আমার ওর সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, তাই আমি নিজেই বাধ্য হয়ে আসলাম। প্রীতি, মা, এবার তো তুমি নিজের কানেই শুনলে। আমাকে আর বাধা দিবে না। আর বাবা, তুমি আজকেই ডিভোর্স পেপার রেডি করো, আমি সাইন করে দিব। এই কথা বলে আমি আমার ঘরে চলে গেলাম। সারা দিন আর আমি ঘর থেকে বের হইনি। কান্না করতে করতে আমার চোখ মুখ ফুলে গেছে। নীলা দুপুরের খাবার দিয়ে গিয়েছিল। এখনো টেবিলের উপর সেভাবেই সাজিয়ে রাখা আছে, সেভাবেই। বিকেল বেলা নীলা ডাকতে এলো। নীলা, ভাবি আব্বু তোমাকে ড্রয়িং রুমে ডাকছে। ড্রয়িং রুমে গিয়ে দেখি সবাই বসে আছে। সবার মুখেই ফ্যাকাশে গম্ভীর ভাব। আমি বাবার সামনে গিয়ে বসতেই বাবা আমার সামনে একটা কাগজ রাখলো। কাগজটা দেখে বুঝতে বাকি থাকলো না, এটা ডিভোর্স পেপার। আমি নিলয়ের দিকে একবার তাকালাম। দেখলাম সে মাথা নিচু করে মাথায় হাত দিয়ে বসে আছে। রুবেল, প্রীতি, সাইন করে দাও। তোদের সাইন করা হলে পেপারটা উকিলের কাছে পৌঁছে দিব। বাকি কাজ উনি বুঝবে। প্রীতি, আমি সাইন করার আগে একটা কথা বলতে চাই। আশা করি তোমরা আমার কথাটা রাখবে। শায়লা, কি এমন কথা? প্রীতি, মা, আমি আজকে আমার গ্রামে বাড়ি ফিরে যাব। আমার কথা শুনে সবাই চমকে আমার দিকে তাকালো। শায়লা, কি কি বলছিস রাতা? তুই গ্রামে যাবি কেন? তুই জানিস না সেখানে কেউ তোর আপন না, সবাই স্বার্থপর। আর তাছাড়া তুই গ্রামে যাওয়ার কথা ভাবলি কিভাবে? রুবেল, প্রীতি, তুমি হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে? প্রীতি, বাবা, আজকের পর এই বাড়িতে আমার কোনো পরিচয় থাকবে না। তাহলে আমি কি পরিচয় নিয়ে থাকবো? আশ্রিতা, শায়লা,
তুই আমার মেয়ে হয়ে থাকবি, কোথাও যাবি না তুই। প্রীতি, মা 4 বছর আগে কিন্তু এই পরিচয় পরিচয় করে বিয়ের মতো ভুলটা হয়েছিল। সেটা যদি না হতো, তাহলে হয়তো আমি সত্যি আর তোমাদের মেয়ে হয়ে থাকতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। সবকিছু চাইলেও আগের মতো হবে না। শায়লা, কেন হবে না? হবে, নিলয় তো লন্ডন সেটেল হয়ে যাবে, সে আগেই বলেছে। তাহলে তোর কোনো সমস্যা হবে না। আর তুই চিন্তা করিস না, আমরা তোর একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব। তখন তুই আমাদের মেয়ের পরিচয় নিয়েই এই বাড়ি থাকবি, আসবি, যাবি। মায়ের মুখে আমার বিয়ের কথা শুনে নিলয় মলিন চোখে মায়ের দিক তাকালো। প্রীতি, মা বোকার মতো কথা বলো না। তুমি আমার জন্য নিজের সন্তানকে দূরে সরিয়ে কেন দিচ্ছ? এইটা তার বাড়ি, সে যখন ইচ্ছা আসবে, যাবে। আমি চাই না আমার জন্য কারো জীবন আবার নষ্ট হোক। প্লিজ মা, বুঝো। বাবা প্লিজ, তোমরা আর এই বিষয়টা নিয়ে বেশি ভেবো না। এই কথা বলে আমি পেপারটা হাতে নিই। নিলয়ের দিকে তাকাতেই দেখি নিলয় আমার দিকে তাকিয়ে আছে। আমি সাইন করে দিলে বাবা নিলয়কে সাইন করতে বলে। নিলয় পেপারটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কান্না থামিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করছি। নিলয় কিছু চিন্তা করছে। তার পাশে বসে থাকা স্নেহা বলে, স্নেহা, কি হলো? নিলয়, সাইনটা করো। এরপর নিলয় সাইন করে দেয়। তখন আমি আমার ঘরে চলে যাই। বাবা মা রাজি হচ্ছিল না আমাকে যেতে দিতে, কিন্তু আমি তাদের সাথে কথা বলে অবশেষে তাদের রাজি করাই। কিন্তু আজ আর যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। কাল সকালে যেতে হবে। রাতে ঘুম আসছিল না বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। হঠাৎ কারো পায়ের শব্দ পেতেই পেছনে ঘুরে দেখি নিলয়। তাকে দেখে আমি কোনো কথা না বলেই ছাদ থেকে নামার জন্য পেছনে ঘুরলাম। তখন নিলয় আমাকে পেছনে থেকে ডেকে বলে, নিলয়, প্রীতি, তুমি কি আমার উপর রেগে আছো? প্রীতি, আমার আপনার উপর রেখে থাকার কোনো কারণ নেই। রাগটা আমার নিজের উপর। নিলয়, কিন্তু আমি যে তোমার সাথে অন্যায় করেছি, সেটার জন্য তুমি আমাকে কিছু বলবে না। প্রীতি, আপনি মানেন আপনি আমার সাথে অন্যায় করেছেন? আমার কথা শুনে নিলয় তার মাথা নিচু করে বলল, নিলয়, প্রীতি, আই অ্যাম সরি। সব কিছুর জন্য আর ওই দিন রাতের জন্যেও। কিন্তু তুমি যেটা জানো সেটা সত্যি না। আমি প্রীতি, একটা শরীরে যদি সবটা ঠিক হয়ে যেত তাহলে হয়তো পৃথিবীর জীবন এত কষ্টের হতো না। এইটা বলেই আমি সেখান থেকে চলে আসি। সারাটা রাত না ঘুমিয়েই কেটে গেল। অপেক্ষায় আছি কখন সকাল হবে আর আমি এখান থেকে চলে যাব। আর সইতে পারছি না। ঘড়ির কাঁটা গুনতে গুনতে সকাল 8টা হলো। আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। সকাল সকালে বেরিয়ে যাব ভাবছি। কারণ আমি ওই মানুষটার মুখোমুখি আর হতে চাই না। বাবা আগেই যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে সব ঠিকঠাক করে দিয়েছে। আমি তাড়াহুড়ো করে সব জিনিস গুছিয়ে ব্যাগপত্র নিয়ে নিচে নেমে এলাম। এসে দেখি বাবা আর নীলা ডাইনিং টেবিলে মুখ গোমড়া করে বসে আছে। মা রান্নাঘরে মন খারাপ করে কাজ করছে। আর যেটা আশা করিনি সেটাই হলো। নিলয় ড্রয়িং রুমে সোফায় বসে আছে। এত সকালে তার থাকার কথা না, কিন্তু আজ। আমি রান্নাঘরে গিয়ে মাকে বোঝালাম। আর নীলার সাথে কিছু কথা বলে বাবার থেকে বিদায় নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে এলাম। আসার সময় নিলয়ের দিকে তাকাইনি। সে হয়তো আশা করেছিল আমি আসার সময় তার সাথে কথা বলবো, কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে আমি গাড়িতে উঠে বসি। ড্রাইভার আমাকে স্টেশনে দিয়ে আসবে, তাই তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললাম। যাওয়ার সময় গাড়ির পাশে লুকিং গ্লাসে দেখতে পাই নিলয় বাড়ির দরজায় দাঁড়িয়ে গাড়ির দিকেই তাকিয়ে আছে। কান্নায় চোখের পানি ধরে রাখতে পারছি না।
এক সপ্তাহ হয়ে গেছে আমি গ্রামের বাড়িতে আছি। 4 বছর পর গ্রামের এসেছি। গ্রামে আমার পরিবারের অনেকেই আছে, কিন্তু ওই যে মা বলেছিল সবাই স্বার্থপর, কথাটা সত্যি। 4 বছর আগে সেই সম্পত্তি হারানোর জেদ আমার উপর এখনো আছে তাদের। তাই আমি আমার বাড়িতে একাই থাকছি। শহর থেকে চলে আসার পর কান্নাকাটি খুব কমই করি, কিন্তু মনটাকে সামলাতে পারছি না। বারবার মনে পড়ছে তার সাথে কাটানো সেই মুহূর্তগুলি। চাইলেও কষ্টগুলি ভুলে থাকতে পারছি না। আজ 2 দিন হলো শরীরটা ভালো নেই, খুব জ্বর এসেছে। একা থাকি, কেউ খোঁজও নেয় না, তাই ডাক্তারের কাছেও যেতে পারছি না। মা আর নীলা প্রতিদিনই আমার সাথে ফোনে কথা বলে, কিন্তু তাদের বুঝতে দেইনি আমি অসুস্থ, চিন্তা করবে বলে। কিন্তু আজ আর নিজেকে সামলাতে পারছি না। 2-3 দিন ধরে খাওয়া দাওয়া, কোনো ওষুধ কিছুই খাওয়া হয়নি। শুধু বিছানায় একটা লাশের মতো শুয়ে আছি 2 দিন ধরে। তাই কথা বলার মতো শক্তিটুকুও নেই। আমার ভাঙা আর অস্ফুট কণ্ঠ শুনে মা বুঝে যায় আমি ঠিক নেই। বারবার জানতে চাওয়ার পরও মাকে কিছু বলিনি। তাই সে রওনা দিয়ে দেয় গ্রামে আসার জন্য। সাথে বাবা আর নীলাও আসছে, কিন্তু গ্রামের পথটাই তাদের আসতে অনেক দেরি হয়ে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে এখন। বাবা মা এসে আমাকে অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তখন তারা তাড়াহুড়ো করে ডাক্তার ডাকলে ডাক্তার হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন বাবা মা আর দেরি না করে আমাকে আবার শহরে এনে একটা হাসপাতালে ভর্তি করে। নিলয় নীলার থেকে সবটা জানতে পারলে সেও হাসপাতালে চলে আসে। একটু পর ডাক্তার আমার কেবিন থেকে বেরিয়ে সবাইকে জানায়, ডাক্তার, রোগীর অবস্থা অনেক সিরিয়াস ছিল, হাসপাতাল আনতে অনেক দেরি করেছেন। অতিরিক্ত জ্বর আর দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এখন উনি বিপদ মুক্ত। উনি এখন ঘুমাচ্ছেন, জেগে উঠলে ওনার সাথে দেখা করতে পারবেন। রাত 11টার দিকে আমার ঘুম ভাঙলে দেখতে পাই মা আর নীলা আমার পাশে বসে আছে। বাবা আর নিলয় সোফায় বসে আছে। মা আমাকে বলল, শায়লা, মা বলে ডাকিস, কিন্তু আমাকে একটি বার জানাতে ইচ্ছে হলো না। প্রীতি, তোমরা শুধু শুধু চিন্তা করতে তাই জানাইনি। শায়লা, জানালে আজ তোকে এত কষ্ট করতে হতো না। আমরা যদি সময় মতো না যেতাম জানিস তাহলে কি হতো। প্রীতি, আচ্ছা আমি এখন ঠিক আছি, তো কান্না থামাও। এই নীলা, তুইও কান্না থামা। ওইভাবে কাঁদছিস কেন? 2 দিন পর আমাকে রিলিজ করে দেয়। তখন আমি আবার গ্রামে ফিরে যেতে চাইলে আর কেউ রাজি হয় না। নিলয় বলে, নিলয়, তোমার যদি আমার জন্য অসুবিধে হয়, আমি না হয় আর বাড়িতে যাব না, কিন্তু তোমাকে আর গ্রামে যেতে হবে না, বাসায় চলো। তারপর তারা সবাই আমাকে জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। আমার অসুবিধে হবে তাই নিলয় 2 দিন ধরে বাইরে থাকছে, হোটেল রুম বুক করে থাকছে। কিন্তু আমার এই বিষয়টা ভালো লাগছিল না, তাই বাবার মায়ের সাথে কথা বলিয়ে তাকে বাড়িতে এসে থাকতে বলেছি। স্নেহা আবার লন্ডন ফিরে গেছে, কিছুদিন পর তার ফ্যামিলি নিয়ে আসবে নিলয়ের সাথে তার বিয়ে ঠিক করতে। আমি বাড়িতে তো ফিরে এসেছিলাম, কিন্তু আগের মতো সবকিছু স্বাভাবিকভাবে সামলাতে পারছিলাম না। সারাক্ষণ ঘরেই থাকি। পরীক্ষার রেজাল্টও বেশি ভালো হয়নি। বিষয়টা সবারই চোখে পড়ে, তাই বাবা আজ আমাকে ডেকেছে, কিছু নাকি জানাতে চায়। সন্ধেবেলা ড্রয়িং রুমে বসে আছি। বাবা নাকি কি সিদ্ধান্ত নিয়েছে সেটাই জানাবে। রুবেল, প্রীতিমা, আমি বুঝতে পারছি তোমার সময়গুলি খুব খারাপ কাটছে, কিন্তু তোমাকে এইভাবে কষ্টে দেখতে পারছি না। তাই আমি ভেবেছি, আমরাই তো তোমার জীবনটা নষ্ট করেছি, আমরাই না হয় এখন আবার তোমার জীবনটা আবার সুন্দর করার চেষ্টা করি। বাবার কথার মাঝে নিলয় বাড়িতে আসে।
সেও দাঁড়িয়ে বাবার কথা শুনছিল। রুবেল, আমার এক বন্ধুর ছেলে আছে, তার জন্য তোমাকে দেখতে আসতে চাইছে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমরা তাদের আসতে বলবো। শায়লা: হ্যাঁ মা, তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য যেটা ভালো হবে আমরা সেটাই করব। তোর বাবার বন্ধুর ছেলে খুব ভালো, তোকে ভালো রাখবে। রুবেল: হ্যাঁ, আর ওনারা সব কিছুই জানে, যেহেতু এতে তোমার কোনো দোষ ছিল না, তাই ওনারা কোনো আপত্তি করেননি, তারা স্বেচ্ছায় আসতে চাইছে। প্রীতি: আমি কি বলবো, তোমাদের যা ভালো মনে হয় সেটাই করো। দুদিন পর আমাকে দেখতে আসে। মা আমাকে একটা গোলাপি রঙের শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছে। আমাকে সাজিয়ে ছেলে পক্ষের সামনে বসিয়ে রাখা হয়েছে। আমাকে বিভিন্ন প্রশ্ন করছে আর আমি উত্তর দিচ্ছি। তখনও নিলয় বাড়িতে প্রবেশ করে। আমাকে ছেলে পক্ষের সামনে বসা দেখে নিলয়ের মুখটা মুহূর্তেই কালো ফ্যাকাশে হয়ে যায়। চেহারায় রাগী ভাব নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। এরপর দিন ছেলে পক্ষ থেকে খবর আসে তারা বিয়ের জন্য রাজি। বাবা আমাকে জিজ্ঞেস করলে আমিও আর মানা করিনি, রাজি হয়ে যাই। কেউই বেশি দেরি করতে চাইছে না, তাই বিয়ের ডেটটা 1 সপ্তাহ পরই ঠিক করা হয়েছে। এর মাঝে স্নেহা আর তার পরিবার দেশে ফিরে আসে বিয়ের কথা বলতে। বাবা মা না চাইলেও কথা বলে স্নেহা আর নিলয়ের বিয়েটাও ঠিক করে ফেলে। কিন্তু তাদের বিয়ের ডেট আমার বিয়ের পরে, কারণ বাবা মা চাইছে না আমি নিলয়ের বিয়েতে থাকি তাই। কিন্তু নিলয়ের আচরণে একটু পরিবর্তন হচ্ছে। নিলয় সবসময় মুখ গোমড়া করে রাখে। স্নেহা নিলয়ের সাথে কোথাও ঘুরতে যেতে চাইলেও যায় না। স্নেহার সাথে তেমন দেখাও করে না। আমার বিয়ের আর মাত্র 4 দিন বাকি। বাবা এখন থেকেই বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বাবা আমার বিয়েতে কোনো কমতি রাখতে চান না, তাই নিজের মেয়ের মতো করে আমাকে বিদায় দিবে বলে ব্যবস্থা করছে। বাবা মা অনেক গহনা কিনেছে আমার জন্য। আমাকে তারা এই বাড়ির প্রাক্তন বউ না এ বাড়ির মেয়ের মতো করে সাজাবে বিয়েতে। বাড়িতে অনেক মেহমান, নিলয়ের অনেক আত্মীয় স্বজন এসেছে। তারা সবাই আমাকে অনেক আদর করে। তারাও আমার সাথে এই বাড়ির মেয়ের মতোই আচরণ করছে। সব সময় আমার মন ভালো রাখার চেষ্টা করছে। কিন্তু নিলয়ের সাথে কেউই কথা বলছে না। সবাই ওকে দেখে না দেখার মতো করেই আছে। সকালবেলা নিলয় ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিল। তখন বাড়িতে কিছু মানুষ প্রবেশ করে। সবাই তাদের মাঝে একজন ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ছেলেটা আর কেউ না, আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে নাম ধ্রুব। তারা আজ এসেছে কারণ আমাকে নিয়ে আজ তারা বিয়ের শপিং করতে যাবে। আমার সাথে নীলাও যাবে। নীলা এখন আর আমাকে ভাবি বলে ডাকে মা, প্রীতি আপু বলে ডাকে। তখন মা আমাকে নিচে নিয়ে এলো। আমি একটা লাল রঙের শাড়ি পরেছি। আমাকে ধ্রুবর পাশে বসানো হয়েছে। একটু পর আমরা বেরিয়ে যাব। নিলয় আমাদের দিকে একবার তাকিয়ে মুখ কালো করে খাবার শেষ না করেই তার ঘরে চলে গেল। আজ সারাদিন ধ্রুব আর তার পরিবারের সাথে শপিং করে রাতের ডিনার তাদের সাথেই করে এসেছি। ধ্রুব আমাকে আর নীলাকে তার গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এসেছে। গাড়িটা বাড়ির সামনে এসে থামলে আমরা যখন গাড়ি থেকে নামবো তখন ধ্রুব নীলাকে বলে, ধ্রুব, নীলা তুমি ভেতরে যাও, আমার তোমার আপুর সাথে একটু কথা আছে। নীলা ধ্রুবর কথায় ভেতরে চলে গেল। এরপর ধ্রুব আমাকে জিজ্ঞেস করলো, ধ্রুব, প্রীতি আপনি কি এই বিয়েটাতে রাজি নন? আপনি সবসময় এভাবে চুপ করে থাকেন কেন? আমি আপনাকে এই পর্যন্ত একবারও হাসতে দেখিনি। প্রীতি: না তেমন কিছু নয়। আমি রাজি কেন হব না? আমাদের পরিবার আমাদের বিয়ে তো ঠিক করেছে আমাদের ভালোর জন্য।
তাহলে আমি কেন রাজি থাকবো না? ধ্রুব, তাহলে কি আপনি আমার পরিবারের জন্য বিয়েতে রাজি হয়েছেন? আমাকে আপনার পছন্দ হয়নি। প্রীতি, তেমন কিছু না। আপনি ভালো একজন মানুষ, দেখতেও ভালো। তাহলে আমার কেন আপত্তি থাকবে? আপনি আমাকে একটু সময় দিন, আমি ধীরে ধীরে আপনার মনের মতো হয়ে উঠব। ধ্রুব, ঠিক আছে। আমি আপনাকে সময় দেব আমার সাথে আপনার মানিয়ে নিতে। প্রীতি, আচ্ছা আমি এখন ভেতরে যাই। আল্লাহ হাফেজ। এরপর ধ্রুব আমাকে বিদায় দিয়ে চলে যায়। অন্যদিকে নিলয় ছাদে দাঁড়িয়েছিল। আমরা তাকে দেখতে না পেলেও সে আমাকে আর ধ্রুবকে একসাথে দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ধ্রুব আর আমাকে একসাথে দেখে অনেকক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়েছিল নিলয়। এরপর আমি ভেতরে এসে দেখি বাড়ির সবাই বিয়ের শপিং দেখা নিয়ে ব্যস্ত। মা আমাকে তার সাথে বসিয়ে শাড়িগুলি আমার কাঁধে রেখে দেখছে শাড়িগুলিতে আমাকে মানিয়েছে কিনা। তখন নিলয় নিচে এসে মায়ের কাছে খাবার চাইলে মা বলে, শায়লা, খাবার টেবিলে বেড়ে রেখেছি, গিয়ে খেয়ে নে। মায়ের কথা শুনে নিলয় রাগ করে খাবার না খেয়েই তার ঘরে চলে গেল। তখন আমি মাকে বললাম, প্রীতি, মা, আমি তো আর দুদিন পর এখান থেকে চলে যাব। আর তোমার ছেলে তো এখানেই থাকবে। তাহলে কি সবসময় তোমরা ওনার সাথে এমন ব্যবহার করবে? এখন সব ভুলে গিয়ে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করো। তখন আমাদের পাশে বসে থাকা নিলয়ের ফুপি, উনি সম্পর্কে আমার খালাম্মি হয়, তিনি আমাকে বললেন, ফুপি, প্রীতি, এখন তুই ওর চিন্তা করা বন্ধ কর। ওর চিন্তা করার জন্য তোকে ছেড়ে অন্য একজনকে বেছে নিয়েছে। সেই ভাববে ওর কথা, তুই তোর কথা ভাব। এখন তুই কিভাবে ভালো থাকবি সেটা চিন্তা কর। শায়লা, হুম, তোর ফুপি ঠিকই বলেছে। আর শোন, ওর সাথে এমন ব্যবহার করতে ও নিজেই বাধ্য করছে। প্রীতি, কিন্তু মা, এভাবে কতদিন? দাদিমা, প্রীতি দিদিভাই, এখন তুমি এইসব নিয়ে ভেবো না। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। নিলয় দোতলায় আড়াল থেকে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল। নিলয়কে খেয়াল করলে নিলয় তার ঘরে চলে যায়। দুদিন পর আজ আমার সঙ্গীত আর মেহেন্দি অনুষ্ঠান। আমাকে একটা বেগুনি রঙের বেনারসি শাড়ি পরিয়ে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে রেখেছে। পার্লারের মেয়েরা আমার হাতে মেহেন্দি পরাচ্ছে। বাড়ির বড়রা কাজ নিয়ে ব্যস্ত আর ছোটরা আমার পাশেই গান বাজিয়ে আনন্দ করছে। নিলয় তার ঘরে দরজা বন্ধ করে বসে আছে। গানের আওয়াজ তার কানে গেলে সে রেগে ঘর থেকে বেরিয়ে ছাদে চলে যায়। যাওয়ার আগে একবার আমার দিকে তাকিয়েছিল। আমাদের চোখে চোখ পড়তেই আমি মাথা নিচু করে ফেলি। আমি কোনো অন্যায় না করেই তার দিকে তাকাতে পারছি না, কিন্তু কেন জানি না তার দিকে তাকালেই আমার চোখে পানি চলে আসে। কিন্তু সবাই অনেক খুশি, তাই সারাক্ষণ হাসির অভিনয় করে যাচ্ছি। পরদিন আমার গায়ে হলুদ। নিলয় বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় দেখে আমি হলুদ রঙের শাড়ি পরে সেজেছি। আমার হাতে গালে হলুদ লাগানো। সবার সাথে বসে হাসাহাসি করছি। নিলয় বাড়ি থেকে বেরিয়ে নদীর পাড়ে চলে যায়। সেখানে বসে সে আমার ছবিগুলি দেখছিল আর আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলির কথা ভাবছিল। তার মনে পড়তে লাগলো আমাদের সেই রাতের মুহূর্তগুলি। তার নিজের অজান্তেই চোখ বেয়ে জল পড়ছে। এরপর সে প্রায় রাত 1টার দিকে বাড়ি ফিরেছে। কেউই জেগে নেই, সবাই ঘুম। শুধু আমি আর বাবা জেগে আছি। বাবা বাগানে বসে আছে আর আমি আমার বারান্দায় দাঁড়িয়ে। বাবা বাগানে দোলনায় বসে কিছু চিন্তা করছিল। তখন নিলয় গিয়ে বাবার পাশে বসলো। বাবা কোনো কথা বলছে না। নিলয় নীরবতা ভেঙে বলল, নিলয়,
বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। বাবা বেশি অবাক হলো না। সে নিলয়ের দিকে তাকিয়ে বলল, রুবেল, হঠাৎ এখন কেন এই কথা বলছো? নিলয়, বাবা আমি জানি না, কিন্তু আমি এই বিয়ে করতে পারবো না। আমার কিছু ভালো লাগছে না। কেন জানি না, আমি নিজেকে চাইলে সামলাতে পারছি না। রুবেল, ভালোবাসো ওকে? নিলয় বাবার দিকে তাকালো। রুবেল, ভালোবাসো তাই না? কিন্তু বাবা, বুঝতে যে বড় দেরি করে ফেলছো। মেয়েটা তো তোমার থেকে দ্বিগুণ কষ্ট পেয়েছে। ভালো ঠিকই বাসলে, কিন্তু হারিয়ে ফেলার পর। বাবার কথা শুনে নিলয়ের কান্না চলে আসে। সে দুই হাত দিয়ে নিজের মুখ চেপে কান্না থামিয়ে রাখার চেষ্টা করলে বাবা বলে, রুবেল, তুমি কান্না করো, আমি তোমাকে আটকাবো না। কান্না করে তোমার মনটা হালকা করো। বাবার কথায় যেন নিলয়ের কান্নার বেগ আরো বেড়ে গেল। নিলয় বাবাকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয়, নিলয়, বাবা আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি কিভাবে থাকবো বাবা ওকে ছাড়া? ছেলেকে এমন বাচ্চাদের মতো কান্না করতে দেখে বাবাও কান্না করে দেয়। আমি বারান্দায় দাঁড়িয়ে সবটাই দেখছিলাম। নিলয় কান্না কেন করছে জানি না, কিন্তু তাকে এইভাবে কাঁদতে দেখে আমার নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল, তাই আমি ঘরে চলে আসি। বাবা ঘরে চলে যাওয়ার পর নিলয় স্নেহাকে কল করে তাকে দেখা করার জন্য বলে। তারপর নিলয় স্নেহার সাথে দেখা করে তার বাড়ি থেকে একটু দূরে একটা জায়গায় নিয়ে যায়। স্নেহা এত রাতে দেখা করার কারণ জানতে চাইলে নিলয় বলে, নিলয়, স্নেহা আই অ্যাম সরি, আমি এই বিয়েটা করতে পারবো না। স্নেহা কিছুক্ষণ চুপ করে বসে রইল। একটু পর বলল, স্নেহা, আমার দোষটা কি বলবে? নিলয়, তোমার কোনো দোষ নেই। সম্পূর্ণ দোষ আমার। আমি প্রীতিকে ভালোবাসি, আর আমি তোমাকে ঠকাতে চাই না, তাই সত্যিটা বললাম। স্নেহা আই অ্যাম রিয়েলি সরি। স্নেহা, সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। যেদিন আমি প্রথম তোমাদের বাড়ি যাই, সেদিন থেকেই আমি তোমার পরিবর্তন লক্ষ্য করেছিলাম, কিন্তু নিজেকে সামলাতে সান্ত্বনা দিয়েছি। এটাই ছিল আমার ভুল। নিলয়, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু এখন চাইলেও তোমাকে নিজের করে রাখতে পারবো না, আমি জানি। আমার ভালোবাসা তোমাকে অনুভব করতে পারবো না, তাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে জোর করে আটকে রাখবো না। নিলয় স্নেহাকে জড়িয়ে ধরে বলল। নিলয়, থ্যাংক ইউ স্নেহা, আমাকে বোঝার জন্য। আর সরি তোমাকে বিনা দোষে কষ্ট দেওয়ার জন্য। তারপর নিলয় বাড়ি ফিরে এসে মায়ের ঘরের দরজায় নক করলে বাবা দরজা খুলে দেয়। নিলয় কোনো কথা না বলেই মাকে গিয়ে জড়িয়ে ধরে। নিলয় মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। বাবা আগে থেকেই মাকে সবটা জানিয়েছিল, তাই মা এবার আর নিলয়ের উপর রাগ না করে তাকে বুকে জড়িয়ে নেয়। মা কাঁদতে কাঁদতে বলে, শায়লা, মনের কথাটা বুঝতে কেন এত দেরি করলি বাবা? মেয়েটা এতদিন কত কষ্ট করেছে, এখনো কত কষ্ট পাচ্ছে, কিন্তু এখন তুই কষ্ট পাবি। মা হয়ে এইসব কিভাবে মেনে নিব? নিলয় মাকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করার পর নিজেকে সামলিয়ে বলে, নিলয়, বাবা আমি স্নেহার সাথে কথা বলেছি, ও আমার কথায় রাজি হয়েছে। ওর ফ্যামিলিকে বলে দিবে যে এই বিয়ে হবে না। শায়লা, কিন্তু বাবা তুই এটা কেন করলি? প্রীতি তো কাল বিয়ে, ও একদিন না একদিন সবকিছু মেনে নিবে। কিন্তু তুই কেন এমন করলি? তুইও বিয়েটা করে স্নেহাকে নিয়ে ভালো থাকার চেষ্টা কর। নিলয়, মা আমি ভুল করেছি, আমার ভুলের শাস্তি হওয়া দরকার। আর আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে ভুলে যেতে চাই না। তুমি তো বললে প্রীতি আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, এবার না হয় আমার পালা। এই কথা বলে নিলয় ঘর থেকে বেরিয়ে যায়।
মা কান্না করতে করতে বলে, শায়লা, ওরা দুজনই দুজনকে ভালোবাসে, কিন্তু একটু ভুলের জন্য দুজনকেই সারা জীবন কষ্ট পেতে হবে। রাত পার হয়ে ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। চোখে কোনো ঘুম নেই। আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর জীবনে শুরু হবে আরো একটা নতুন অধ্যায়। হঠাৎ ভোরের দিকে দরজায় কেউ নক করলে দরজা খুলতেই দেখি নিলয় দাঁড়িয়ে আছে। তাকে দেখে চমকে যাই। কিছু বলার আগেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। প্রীতি, এ এ এ কি আপনি এই সময় এখানে কেন এসেছেন? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এক্ষুনি বেরিয়ে যান আমার ঘর থেকে। নিলয় আমার কথার কোনো পাত্তা না দিয়েই আমাকে জড়িয়ে ধরল। আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি, আর সে আমাকে জড়িয়ে ধরে বলছে, নিলয়, প্রীতি, আই অ্যাম সরি, আই অ্যাম রিয়েলি সরি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আমি তোমাকে ভালোবাসি। আমি তাকে ধাক্কা দিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিই। প্রীতি, কি বলছেন এইসব যাতা? বেরিয়ে যান আমার ঘর থেকে। তখন নিলয় আবার আমাকে জোর করে খুব শক্ত করে জড়িয়ে ধরে। আমি নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু তার শক্তির কাছে হার মানতে হয়। একটা সময় আমি বুঝতে পারি নিলয় আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, নিলয়, প্রীতি, আই অ্যাম সরি। আমি অনেক দেরি করে ফেলেছি। আমি আগে বুঝতে পারিনি আমার মনের কথা। তার কান্না দেখে আমি শান্ত হয়ে যাই। সে আমাকে ছেড়ে আমার দুই গাল তার হাত দিয়ে ধরে বলল, নিলয়, তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছো, তাই না? আমি এখন বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হয়েছে। সে যখন আমার দিকে তাকিয়ে কান্না করে কথাগুলি বলছিল, তার চোখ থেকে অঝরে পানি পড়ছে। কাঁদতে কাঁদতে তার চোখ, মুখ, নাক পুরো লাল হয়ে গেছে। একটা ছেলে কাঁদলে যে এত সুন্দর লাগে জানতাম না। ওর এই অবস্থা দেখে আমি এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম সবটা। আমিও তার সাথে কান্না করে দেই। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। সে আমার কপালে চুমু দিয়ে বলে, নিলয়, প্রীতি, আই লাভ ইউ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। তার কথা শুনে আমার হুঁশ ফিরে। মনে পড়ে যায় আজ আমার বিয়ে। আমি এখন অন্য কারো। আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বললাম, প্রীতি, নিলয়, আপনি দেরি করে ফেলেছেন। আজ আমার বিয়ে। আর ভুলে যাবেন না আমাদের ডিভোর্স হয়ে গেছে। আপনি আমার থেকে দূরে থাকুন। নিলয়, না, তুমি অন্য কারো না। তুমি শুধু আমার। নিলয় খুব জোরে চিৎকার করে কথাটা বলল। তার চিৎকার শুনে বাড়ির সবাই ঘুম থেকে উঠে যায়। সবাই আমার দরজার সামনে এসে আমাদের ডাকছে। আমি দরজা খুলে দিতে যাওয়ার সময় নিলয় পেছনে থেকে আমার হাত টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর সে জোর করে আমার ঠোঁটে কিস করে। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে একটা থাপ্পড় মারি। তারপর আমি দরজা খুলে দেখি মার সামনে দাঁড়িয়ে। আমি সাথে সাথে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। নিলয় হাঁটু গেড়ে বসে কাঁদাতে লাগলো। নীলা তাড়াতাড়ি গিয়ে নিলয়কে জড়িয়ে ধরে বলে, নীলা, ভাইয়া, এই ভাইয়া, কি হয়েছে? তুই এইভাবে কাঁদছিস কেন? আর তুই এই ঘরে কি করিস? তারপর বাবা নিলয়ের কাছে গিয়ে তাকে উঠিয়ে দাঁড় করাই। রুবেল, নিলয়, দেখ, এইভাবে পাগলামি করিস না। মেয়েটার ঘন্টা খানেক পর বিয়ে, তুই যদি এমন করিস তাহলে কিভাবে হবে? মা নিলয়ের কাছে গিয়ে বলে, শায়লা, নিলয় বাবা, তুই এমন পাগলামি কেন করছিস? মেয়েটাকে আর কষ্ট দিস না। আমরা বুঝতে পারছি তোর কেমন লাগছে, কিন্তু এখন আর কিছু করার নেই। তুই দেরি করে ফেলেছিস। নিলয় তার সেই অশ্রু ভরা লাল চোখ দিয়ে আমার দিকে একবার তাকালো। তারপর সে তার চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। বিয়ে বাড়িতে কারো মুখে আর কোনো হাসি নেই।
সবারই মন খারাপ। আর আমি যেন এই ঘটনার পর আরো বেশি ভেঙে পড়লাম। দুপুরবেলা আমাকে বউ সাজিয়ে আমার ঘরে বসিয়ে রাখা হয়েছে। নীলা আর তার কিছু কাজিন বসেছিল আমার সাথে। হঠাৎ নিলয় আমার ঘরে ঢুকলো, তার কাঁধে একটা ব্যাগ ঝুলানো। তাকে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিলয় নীলাকে সবার সাথে বাহিরে যেতে বলে নীলা ভয়ে ভয়ে নিলয়কে বলে, নীলা, দেখে ভাইয়া আজ অন্তত কিছু করিস না। নিলয়, ভয় পাস না, আমি ওর সাথে কিছু করব না, শুধু একটু কথা বলে চলে যাব। নীলা, কিন্তু ভাইয়া। নিলয়, বললাম তো ভয় পাস না, এখন যা এখান থেকে। নীলা আর বাকিরা সবাই বাইরে গেলে নিলয় দরজা বন্ধ করে দেয়। তখন নীলা ভয় পেয়ে বাবা মাকে ডাকতে চলে যায়। নিলয় দরজা লাগিয়ে আমার কাছে এসে বসে। আমি কিছুই বলছি না, শুধু তার দিকে তাকিয়ে আছি। নিলয় আমাকে বলল, নিলয়, তোমাকে বউ সাজে খুব সুন্দর লাগছে। হালকা মুচকি হাসি দিয়ে কথাটা বলল নিলয়। কিন্তু বুঝতে পারছি তার হাসির পেছনে ছিল হৃদয় ভাঙা কষ্ট। তার চোখ দুইটা অনেক লাল আর ফোলা। হয়তো অনেক কান্না করেছে। এখনো চোখ জোড়া পানিতে ছল ছল করছে। এরপর সে আমার গালে হাত দিয়ে তার কপালের সাথে আমার কপাল লাগিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ থেকে বলল, নিলয়, আই লাভ ইউ। নতুন সংসারে ভালো থেকো। আর পারলে আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলেই সে আমার কপালে একটা চুমু দিয়ে আমার থেকে একটু দূরে সরে দাঁড়ালো। তার চোখ থেকে এক ফোঁটা চোখের জল বেয়ে পড়লো আমার গালে। এবার যেন আমি নিজেকে আর সামলাতে পারলাম না। তাই এবার শব্দ করে কান্না করে দেই। বাইরে সবাই দরজা ধাক্কাচ্ছে। নিলয় দরজা খুলে দিলে সবাই তাড়াহুড়ো করে ঘরের ভেতরে ঢুকলো। শায়লা, নিলয়, তুই এই ঘরে কেন? কি হয়েছে ওর? কাঁদছে কেন? নিলয় মায়ের কথা কোনো উত্তর দিল না। শেষবারের মতো একবার আমার দিকে তাকালো। আমি নীলাকে জড়িয়ে ধরে কাঁদছি। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। তখন সবাই আমাকে শান্ত করায় ব্যস্ত হয়ে পড়ল। একটু পর বরযাত্রী আসলে সবাই আমার ঘর থেকে চলে যায় বর দেখতে। 2 মাস পর। এই 2 মাস নিলয়ের সাথে আর কোন যোগাযোগ হয়নি কারো সাথে। সেও কোনো যোগাযোগ করেনি। শুধু এইটুকু জানতে পারি সে নাকি লন্ডন ফিরে গেছে। এখন সেখানেই নাকি তার কাজে অনেক ব্যস্ত দিন পার করছে। বাবা অনেক কষ্ট করে তার অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা জোগাড় করেছে। সন্ধেবেলা আমি, নীলা, বাবা আর মা সবাই ড্রয়িং রুমে বসে আছি। বাবা কল করেছিল। সে নাকি মিটিংয়ে আছে, তাই একটু পর কল করতে বলে। বাবা প্রায় ঘন্টা খানেক পর আবার কল করলে অ্যাসিস্ট্যান্ট কলটা নিলয়কে ধরিয়ে দেয়। নিলয়, হ্যালো বাবা, কেমন আছো তুমি? রুবেল, তুমি যাওয়ার পর একটা বারও আমাদের সাথে যোগাযোগ করেছো? আমাদের কেউ মরে গেলে কি তুমি জানতে পারবে? নিলয়, কেন, কি হয়েছে? মা ঠিক আছে তো? রুবেল, না, কেউই ঠিক নেই, তুমি তাড়াতাড়ি দেশে ফিরে আসো। তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তোমার সাথে জরুরি কথা আছে। নিলয়, সরি বাবা, আমি এখন অনেক ব্যস্ত, আমি এখন আসতে পারবো না। নিলয়ের কথা শুনে আমি বসা থেকে উঠে চলে যাই। তখন নীলা আমাকে পেছনে থেকে ভাবি বলে ডাক দেয়। নিলয় নীলার কণ্ঠ চিনতে ভুল করেনি। সে স্পষ্ট শুনতে পেয়েছে নীলা ভাবি বলে কাউকে ডেকেছে। নিলয়ের মনে প্রশ্ন জাগলেও বাবাকে জিজ্ঞেস করলো না। উল্টো ভাবলো হয়তো মনের ভুল। নিলয়, বাবা আসতে কিছুদিন দেরি হবে। চিন্তা করো না, আমি আসবো, এখন রাখি। এভাবেই কেটে যায় আরো 1 সপ্তাহ। একদিন হঠাৎ নীলা দেখতে পায় নিলয়ের ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখাচ্ছে, তাই সে দৌড়ে নিচে নেমে আসে। আমি তখন রান্নাঘরে চা বানাচ্ছিলাম। নীলা আবার লুকিয়ে আমার ফটো তুলে নেয়।
আর সেটা নিলয়ের কাছে সেন্ড করে দেয়। নিলয় অ্যাক্টিভ থাকার ফটোটা দেখে দেখে নীলাকে সাথে সাথেই কল দেয়। অন কল। নিলয়, হ্যালো কিরে, কেমন আছিস? নীলা, আমরা তো বেশ ভালো, তুই? নিলয়, খুব ভালো। নীলা, প্রীতি কি বেড়াতে আসছে নাকি? নীলা, বেড়াতে আসবে আবার কোথা থেকে? সে তো বাড়িতেই। নিলয়, বাড়িতে মানে? আরে জিজ্ঞেস করছি, ও কি শ্বশুর বাড়ি থেকে বেড়ানোর জন্য এসেছে? নীলা, তুই শ্বশুর বাড়ি কই পাইলি? বিয়ে না করেই শ্বশুর বাড়ি? নিলয়, মানে? বিয়ে করেনি মানে কি? কি বলছিস? নীলা, ভাইয়া ভাবি সেদিন বিয়েটা করেনি। ফ্ল্যাশব্যাক। বিয়ের দিন যখন কাজী ছেলে পক্ষের সামনে কবুল বলতে বলে, তখন আমি আর কবুল বলতে পারিনি। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে দেই আর বলি, প্রীতি, মা সরি, আমি পারবো না এই বিয়ে করতে। এরপর অনেক ঝামেলা হওয়ার পর ধ্রুব আমার কাছে এসে বলে, ধ্রুব, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। এরপর ধ্রুব আর আমি আমার ঘরে যাই কথা বলার জন্য। ধ্রুব, প্রীতি, আপনি এখন এই কথা কেন বলছেন? প্রীতি, ধ্রুব, আই অ্যাম সরি। আমি আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি আপনাকে ঠকাতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবেসে আপনার সাথে মিথ্যে সংসার করার অভিনয় করতে পারবো না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর ধ্রুব আর কোনো কথা না বলেই সেদিন তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরিবারের সবাই খুব খুশি হয়েছিল বিয়েটা ভেঙে দেওয়ার কারণে। বাবা মাও আমাকে আর কিছু বলেনি। প্রেজেন্ট। নীলা নিলয়কে ফোনে এই সবটা জানালে নিলয় হতবাক হয়ে বসে থাকে। নীলা, ভাইয়া ভাবি এখনো তোকেই ভালোবাসে রে। সেদিন তোর জন্য অনেক কান্না করেছিল। ভাবি মাকে জড়িয়ে ধরে তোকে ফিরিয়ে আনার জন্য অনেক কেঁদেছে। সে তোর আসার অপেক্ষা করছে। তুই কবে আসবি? নীলার কথা শুনে নিলয় কল কেটে দেয়। নিলয় আজ খুশিতে কান্না করে দেয়। নিলয় একা একা অনেকক্ষণ কান্না করে। একটু পর নিলয় আবার নীলার কাছে কল করে বলে, নিলয়, প্রীতি এখন কি করছে? নীলা, ভাবি বারান্দায় দাঁড়িয়ে আছে। নিলয়, নীলা, আমি আসছি। আমি কালকেই আসছি। কিন্তু তুই কাউকে বলিস না প্লিজ। নীলা, ভাইয়া সত্যি? আচ্ছা আচ্ছা, চিন্তা করিস না, আমি কাউকে বলবো না। এরপর নিলয় কল কেটে সাথে সাথে বেরিয়ে পড়ে দেশে ফেরার জন্য। পরদিন সকালে আমি আর নীলা কলেজে যাই। বাবা মাও বাড়ি নেই, দিদার শরীরটা খারাপ তাই দেখতে গিয়েছে। কলেজ ছুটির পর নীলা ওর এক বান্ধবীর বাড়িতে চলে যায়। কারণ নীলা জানে এখন নিলয় বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাড়ি ফিরে দরজার তাল খুলে সোজা আমার ঘরে চলে যাই। হঠাৎ পেছনে থেকে পায়ের শব্দ পেলে পেছনে ঘুরে দেখি নিলয় আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন বুঝতে পারলাম না, তাই চুপ করে দাঁড়িয়ে আছি। নিলয় দ্রুত পা এগিয়ে এসেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন আমি বুঝতে পারলাম এটা বাস্তব। নিলয় আমাকে ছাড়িয়ে আমার সারা মুখে অজস্র চুমু দিয়ে বলল, নিলয়, আই অ্যাম সরি। সব কিছুর জন্য আমি দুঃখিত। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। প্রেমিশ করছি। আই অ্যাম সরি। আমি এখনো তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি নিলয়ের গালে হাত দিলে সে আমার হাতটা ধরে আমার হাতে চুমু দিয়ে বলে, নিলয়, আই লাভ ইউ প্রীতি। আমি তাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। নিলয় আমাকে শক্ত করে ধরে রেখেছে। আমরা অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। সন্ধ্যার দিকে মা বাবা আর নীলা একসাথে বাড়ি ফিরে আসে। নীলা কল করে বাবা মাকে জানালে তারাও ফিরে আসে। মা বাবা নিলয়কে অনেক আদর যত্ন করছিল। তারপর রাতে খাবার সময় মা বলে, শায়লা, এবার ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে।
অবশেষে আমি আমার সুখের সংসারটা ফিরে পেলাম। 1 সপ্তাহ পর আমাদের আবারও অনেক আয়োজন করে বিয়ে দেওয়া হয়। এবার নিলয় অনেক খুশি ছিল। এবার সে বিয়েতে অনেক আনন্দ করে। নিলয় বাসর ঘরে ঢুকেই আমাকে জড়িয়ে ধরল। আমি আর নিলয় সারা রাতে একে অপরকে জড়িয়ে ধরে কথা বলে কাটিয়ে দিই। কথায় কথায় সে বলে, নিলয়, প্রীতি, আমি 4 বছর পর তোমাকে ডিভোর্স দেবার জন্য ফিরে আসিনি। সেই রাতে বলা কথাগুলি সত্যি ছিল। আমি নীলার আইডিতে তোমার ছবি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম তোমার মুখটা দেখার জন্য। তাই ফিরে এসেছিলাম। আর স্নেহা যাতে সন্দেহ না করে তাই ডিভোর্সের মিথ্যে কথাটা বলেছিলাম। কারণ আমি তখন তোমার প্রতি আমার অনুভূতিগুলি বুঝতে পারিনি। তার কথা শুনে আমি তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। নিলয় এখন একেবারে এই দেশে সেটেল হয়ে গেছে। আর ফিরে যাবে না, তাই এখানেই বিজনেস শুরু করছে। নিলয় আমাকে অনেক ভালোবাসে। অবশেষে আমি এই বাড়ির প্রকৃত বউ হতে পেরেছি। আমার ভালোবাসা মর্যাদা পেয়েছে। সমাপ্ত।